আকাশের বাচ্চা, তোরে আমি কতবার করে বললাম তুই আব্বুকে বল যে তুই আমার থেকে বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করবি না, কিন্তু তুই কি করলি? আব্বুকে গিয়ে ডিরেক্ট বলে দিলি যে তোর আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। তো কি করব আমি? আপনি নিজে ভালো থাকার জন্য আমাকে সবার কাছে ভিলেন বানিয়ে দিচ্ছেন, আর আপনি কি ভেবেছেন আমি সেটা চুপচাপ মেনে নেব? অসম্ভব, কখনো না। তোকে তো আমি মেরেই ফেলবো। তুই জানতি না যে আমি রুদ্রকে ভালোবাসি? তাহলে তুই কেন এমনটা করলি? ভালো তো আমিও রুহিকে বাসি। আমি কি রুহিকে পেলাম? পেলাম না তো। কেন? তাহলে এখন কি করব? আমরা দুজনে তো ফেসে গেলাম। তোর মতো একটা ফাউল পোলার সাথে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না। দেখুন, আমারও কোনো শখ নেই আপনার মতো একটা ঢঙ্গির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখার। আমিও এই বন্ধন থেকে মুক্তি চাই। তিথি আকাশের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। সে ভীষণ রেগে গেল, আপাতত কোনো রিয়াকশন দেখালো না, কারণ এখন রাগার চেয়েও ঠান্ডা মাথায় এই জটিল সমস্যা থেকে মুক্তির পথ খোঁজা বেশি জরুরি। দুজন দুজনকে পিঠ দিয়ে বিছানায় দু প্রান্তে মুখ গোমরা করে বসে পিকের মতো কিছু একটা ভাবছিল। হঠাৎ দুজনের মাথায় একই চিন্তা আসেই দুজনেই একসাথে ঘুরে বসলো। তিথি হঠাৎ করে বলে উঠল, শোনো, আমাদের পরিবারে যেহেতু আমাদের সাথে গেম খেলেছে, তাহলে আমরাও এখন পরিবারের সাথে একটা গেম খেলবো। একই কথা দুজনের মুখে একসাথে শুনে দুজনেই বেশ অবাক হলাম। কয়েক মুহূর্ত একে অপরের দিকে তাকিয়ে রইল তারা। ঠিক আছে, আইডিয়াটা যেহেতু দুজনেরই এক, তাহলে আপনি আগে বলুন আপনার প্ল্যানটা কি? না, তুই আগে বল। আরে না, লেডিস ফার্স্ট। তার উপর আপনি তো আমার সিনিয়র। বলেন বলেন, সমস্যা নেই, আমি শুনছি। তিথি বেশ বিরক্ত হলো আকাশের স্নেহর বলাতে। দাঁত কিরমির করে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, শোন, আমাদের তো এখন বিয়ে হয়েই গেছে, তাই এখন হুটহাট কিছু করলে দুই পরিবারেই অশান্তি হবে। আপাতত প্ল্যান হলো আমরা বাড়ির সবার সামনে আদর্শ স্বামী স্ত্রী হওয়ার নাটক করব, কিন্তু বাড়ির বাইরে আমরা কেউ কাউকে চিনি না। আমাদের ব্যক্তিগত জীবনে কেউ কাউকে বাধা দেব না। তুই তোর মতো থাকবি, আমি আমার মতো। রাজি? আপনার আইডিয়াটা খারাপ না, তবে এই নাটক কতদিন চালানো যাবে সেটাই ভাবছি। কারণ আমার আম্মু আর আপনার আব্বু যেভাবে আমাদের উপর নজর রাখছেন, তাতে ঘরের ভেতর আলাদা থাকাটা বেশ কঠিন হবে। কঠিন হলেও আমাদের এটা করতে হবে আকাশ। আমি রুদ্রকে ছাড়া অন্য কাউকে মন থেকে মেনে নিতে পারবো না। আর তুই তো বললি তুই রুহিকে না কাকে যেন ভালোবাসিস, তাই আমাদের দুজনের ভালোর জন্য এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা এই রুমের ভেতরেই দুই মেরুর বাসিন্দা। বাড়ির লোক ভাববে আমরা খুব সুখে আছি, আর আমরা আমাদের নিজের মতো বাঁচবো। কিন্তু একটা কথা, বাইরের লোকের সামনে যেন আবার ঝগড়া শুরু করে দিয়েন না, তাহলে কিন্তু সব ফাঁস হয়ে যাবে। আমাকে শেখাতে আসিস না, আমি জানি কোথায় কি করতে হয়। এখন তুই বাথরুমে যা, ফ্রেশ হয়ে আয়। এরপর আমাকে যেতে হবে। সারাদিন ওই ভারী গয়না ড্রেস পরে আমার দম বন্ধ হয়ে আসছে। আকাশ আর কথা না বাড়িয়ে বাথরুমে ঢুকে গেল। তিথি একা রুমে দাঁড়িয়ে ভাবছিল নিজের ভাগ্যের কথা। আকাশের বাবা আর তিথির বাবা খুব ভালো বন্ধু, কিন্তু আকাশদের আর্থিক অবস্থা তিথিদের মতো অতটা ভালো না। তারা মধ্যবিত্ত। তিথির আত্মীয় স্বজনরা এই নিয়ে কত কথা বলেছে, আকাশদের অবহেলা করেছে, কিন্তু তিথির বাবা বন্ধুত্বের খাতিরে দেওয়া কথা রাখতে গিয়ে আকাশের সাথে মেয়ের বিয়ে দিয়েছেন। বিয়েটা হয়েছে তিথিদের এই আলিশান বাড়িতেই। তারা এখনো এখানেই আছে। কাল সকালে আকাশদের বাড়ি যাবে। আকাশ বাথরুম থেকে বের হলে তিথি ফ্রেশ হয়ে রুমে ফিরে এলো। দেখলো আকাশ বিছানার একপাশে বালিশ দিয়ে দেওয়াল তুলে নিজের সীমানা ঠিক করে নিয়েছে। এই যে শুনুন, আপনার জন্য অর্ধেক আর আমার জন্য অর্ধেক। মাঝখানে এই বালিশের দেয়াল থাকবে, ওটা পার হওয়ার চেষ্টা করবেন না একদম। তোর ওপাশে যাওয়ার আমার বিন্দু মাত্র শখ নেই। তুই মুখ বন্ধ করে ঘুমাতো এখন। তিথি বিছানার এক কোণে বসে ভাবছিল কালকের কথা। তাদের বড়লোকের বাড়িতে তিথি যেভাবে রাজকীয় ভাবে বড় হয়েছে, আকাশদের মধ্যবিত্ত জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে সে কি আদৌ মানিয়ে নিতে পারবে? আচ্ছা আকাশ, কাল তো তোর বাড়ি যাব। শুনেছি তোরা সবাই মিলে একসাথে থাকিস। ওখানে গিয়ে এই নাটক আমি বজায় রাখবো কিভাবে? সেখানে তো তোর চাচা চাচি ভাই বোন সবাই থাকবে। এত মানুষের সামনে আমি অভিনয় করতে পারবো তো? কেন, আপনার ওই রাজকীয় অহংকার কি সেখানে গিয়ে কমে যাবে? দেখুন তিথি আপু, আমার বাড়িতে গিয়ে যদি আপনি কাউকে ছোট করেন বা অবজ্ঞা করেন, তবে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমার মা বাবা সাধারণ হতে পারে, কিন্তু তারা সম্মানী মানুষ।
আমি কাউকে ছোট করছি না, আমি শুধু ভাবছি এত মানুষের মাঝে আমরা আলাদা থাকবো কিভাবে। তোদের ছোট বাড়িতে কি আমাদের আলাদা রুম থাকবে, নাকি সবার সাথে গাদাগাদি করে থাকতে হবে? আমাদের আলাদা রুম থাকবে, তবে সেটা আপনার এই ড্রয়িং রুমের চেয়েও ছোট। আর হ্যাঁ, নাটকটা আপনাকে একা করতে হবে না, আমাকেও করতে হবে। সেখানে আমার ভাই বোনরা খুব জ্বালাবে, তাদের সামনে আমাদের স্বামী স্ত্রী হওয়ার অভিনয়টা নিখুঁত করতে হবে। উফ, ভাবলেই মাথা গরম হয়ে যাচ্ছে। কেন যে আব্বু তোর মতো একটা গরিব ঘরের ছেলের সাথে আমার বিয়ে দিল? বিয়ের পরে খোটা দেওয়া বন্ধ করেন। আপনি যেমন ফেসেছেন আমিও তেমন ফেসেছি। এখন লাইটটা অফ করেন। আকাশ পাশ ফিরে শুয়ে পড়ল। তিথি অন্ধকার রুমের জানালার দিকে তাকিয়ে রইল। কাল থেকে এক নতুন যুদ্ধের জীবন শুরু হতে যাচ্ছে তার জন্য। একদিকে ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট, আর অন্যদিকে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে গিয়ে নতুন করে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। সকালের মিষ্টি রোদ জানালা দিয়ে তিথির মুখে এসে পড়তেই তার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো আকাশ বিছানে নেই। কাল রাতে সেই বালিশের দেওয়ালটা একপাশে পড়ে আছে। তিথি মনে পড়লো কাল রাতে সে আর আকাশ একটা অদ্ভুত চুক্তিতে এসেছে যে তারা পরিবারের সামনে সুখী হওয়ার অভিনয় করবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সুন্দর একটা শাড়ি পরে তিথি নিচে নেমে গেল। ডাইনিং টেবিলে গিয়ে দেখলো বিশাল আয়োজন। সেখানে আকাশের বাবা মা, তিথির বাবা মা আর তিথির ছোট বোন তিয়াসে বসে গল্প করছে। আকাশ আগে থেকে সেখানে বসে সবার সাথে হাসি মুখে কথা বলছিল। এই তো আমাদের বড় মা চলে এসেছেন। এসো মা, এখানে বসো। আকাশ তো অনেকক্ষণ আগেই নেমেছে, তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আসলে কাল রাতে ধকল তো, তাই ঘুমটা ঠিক মতো হয়নি আব্বু, একটু বেশি দেরি হয়ে গেল বোধহয়। আমি তো তোমাকে ডাকতে চেয়েছিলাম তিথি, কিন্তু তুমি এত শান্তিতে ঘুমাচ্ছিলে যে ডাকতে একদম ইচ্ছা করলো না। ভাবলাম একটু বেশি ঘুমালে তোমার শরীরের ক্লান্তিটা কাটবে। এই নাও, আগে একটু পানি খেয়ে নাও। থাক থাক, তোমাকে আর এত মায়া দেখাতে হবে না, আমি ঠিক আছি। পানি আমি নিজেই নিতে পারবো। ও মা, দুলাভাই তো দেখছি বিয়ের একদিনেই আপুর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আপু, তোমার কপাল তো খুব ভালো, এমন যত্নশীল জামাই সচরাচর পাওয়া যায় না। দুলাভাইয়ের নজর তো দেখছি তোমার উপর থেকে সরছেই না। ঠিক বলেছে তিয়াশা, আকাশ ছোটবেলা থেকেই খুব যত্নশীল। আকাশ, তুমি কিন্তু তিয়াশার কথা লজ্জা পেও না। মা হিসাবে বলছি, তিশা মা আজ থেকে আমাদের বাড়ির আলো। আমি সব গুছিয়ে রেখেছি। আজ দুপুরে তোমরা আমাদের বাড়িতে যাবে। তোরা খেয়ে নিলে আমরা রওনা দেব। দোস্ত, তুমি একদম চিন্তা করো না। তিথি আমার বন্ধুর মেয়ে হলেও আজ থেকে সে আমার নিজের মেয়ে। আমাদের বাড়িটা হয়তো তোমার এই প্রাসাদের মতো অত বড় না, কিন্তু সেখানে ভালোবাসার কোনো অভাব হবে না। আমি নিজে ওকে আগলে রাখবো। জানি দোস্ত, তোমার উপর আমার পুরো ভরসা আছে বলেই আকাশের হাতে মেয়েকে দিয়েছি। কিন্তু আকাশ, একটা কথা মনে রেখো, তিথি কিন্তু আমার আদরের আর বড় বিলাসিতায় বড় হয়েছে। ও হয়তো অনেক কিছুই বোঝে না। ওর যদি কোনো ভুল হয় তুমি সেটা বড় মন নিয়ে সামলে নিও। আপনি একদম ভাববেন না আঙ্কেল, তিথি এখন আমার জীবন সঙ্গিনী। ওর ভালো মন্দ সব এখন আমার দায়িত্ব। আমি কথা দিচ্ছি ওকে কোনোদিন কোনো কষ্ট পেতে দেব না, তাই না তিথি? আমরা তো সবসময় একে অপরের পাশে থাকবো। হ্যাঁ আব্বু, আকাশ তো আমাকে খুব বোঝে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক মানিয়ে নিতে পারবো। আকাশের পরিবারের সবাই তো আমার চেনা, তাই খুব একটা সমস্যা হবে না। হাসি মুখে থাকলো তিথির ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে তিয়াশার দিকে তাকিয়ে দেখলো সে বারবার ইশারা করতে তাদের হাসাহাসি করছে। তিথি সুযোগ বুঝে সবাল অলক্ষ্যে টেবিলে নিচ দিয়ে আকাশের পায়ের উপর নিজের হিল জুতো দিয়ে জোরে একটা চাপ দিল। উফ, আহ, কি হলো বাবা আকাশ, অমন শব্দ করলি কেন? শরীর খারাপ লাগছে? না না মা, আসলে মনে হয় টেবিলের ওই কোণাটায় পায়ে খুব জোরে লেগেছে। হাড়ের উপর লেগেছে তো, তাই একটু বেশি ব্যথা লেগেছে। কিছু না, ঠিক হয়ে যাবে। ও মা, তাই নাকি? খুব বেশি লেগেছে? সাবধানে থেকো আকাশ, চোট পেলে তো আমারই সবচেয়ে বেশি কষ্ট হবে। এই তো একটু আগে বললে একে অপরের খেয়াল রাখবো, আর এখনই নিজের খেয়াল রাখছো না। নাও, স্লাইস করা আপেলটা খেয়ে নাও তো, মন ভালো হয়ে যাবে। উফ, আমি তো এখানে আর বসতেই পাচ্ছি না, রোমান্সে একেবারে রোমান্সে একেবারে ঘর ভরে গেছে। তোমাদের বিয়ের পর থেকেই দেখছি মিষ্টির চেয়ে মিষ্টি কথা বেশি হচ্ছে। আপু, তুই তো বিয়ের পর পুরো পাল্টে গেছিস। পাল্টে তো যেতেই হবে তিয়াশা, নতুন জীবন শুরু হয়েছে না? আর তোমার আপু তো আগে থেকেই খুব বুদ্ধিমতী, সে জানে কখন কিভাবে নিজেকে সামলাতে হয়।
তিথির বাবা আর আকাশের বাবা মিলে পুরনো দিনের গল্প শুরু করলেন। আকাশ আর তিথি একে অপরের দিকে তাকিয়ে চোখের ভাষায় এক অন্যরকম যুদ্ধ লড়ছিল। বাইরে থেকে দেখে তাদের মনে হচ্ছিল তারা কত সুখী, অথচ তাদের মাঝখানে চুক্তি সেই দেওয়ালটা অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে। তিথি মনে মনে ভাবছিল আকাশদের সেই যৌথ পরিবারে গিয়ে সে কিভাবে একা এই নাটক চালিয়ে যাবে। সেখানে তো অনেক মানুষ, সবই কি তাদের এই অভিনয়টা বিশ্বাস করবে? খাওয়া শেষ করে সবে ব্যাগ গুছিয়ে নিতে গেল। বিদায়ের মুহূর্তটা ঘনিয়ে আসছে। বড়লোক বাবার সাজানো বাগান আর রাজপ্রাসাদ ছেড়ে তিথিকে এখন পাড়ি দিতে হবে এক মধ্যবিত্ত পরিবারের নতুন ঠিকানায়। খাওয়া দাওয়া শেষ হতে বিদায়ের তোড়জোড় শুরু হয়ে গেল। আকাশদের গাড়ি গেটের সামনে এসে দাঁড়িয়েছে। তিথির আলমারি থেকে এক একে সব সুটকেসে নামানো হচ্ছে। এতক্ষণ তিথি সব সুটকেস নামানো হয়েছে। এতক্ষণ তিথি সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। যখন দেখলো তার নিজের রুমটা শূন্য হয়ে যাচ্ছে, তখনই তার বুকটা হু হু করে উঠলো। সে হুট করে গিয়ে তার বাবার হাতটা শক্ত করে চেপে ধরলো। আব্বু, আমি আজ যাব না। আমি আরো কয়েকটা দিন এখানে তোমার কাছে থাকতে চাই। তুমি আকাশকে বলো না আজ যেন আমাকে না নিয়ে যায়। এ কি মা, এসব কি বলছো? বিয়ে হয়ে যাওয়ার পর তো মেয়েদের নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যেতেই হয়। এটাই তো পৃথিবীর নিয়ম। তোমার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছেন, আকাশ দাঁড়িয়ে আছে, এমন আবদার করে কি ছোট করবে আমাকে? আমি নিয়ম টিয়ম জানি না আব্বু। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতেই ইচ্ছে করছে না। আমি ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবো না। তুমি প্লিজ আমাকে যেতে বলো না। মা তিথি, শান্ত হও। আমরা তো আর তোমাকে পর করে দিচ্ছি না। আকাশদের বাড়ি তো আর খুব একটা দূরে নয়। তুমি যখন চাইবে তখনই আমরা তোমাকে নিয়ে আসব। আজ ওদের বাড়িতে বরণ করার জন্য সবাই অপেক্ষা করছি। তুমি না গেলে তোমার শ্বশুর বাড়ির মানুষ কষ্ট পাবে। তিথি তার মায়ের কথা শুনে আরো বেশি জেদ করতে লাগলো। সে যেন সেই ছোটবেলার মতো জেদি হয়ে উঠেছে। আকাশ দূরে দাঁড়িয়ে তিথির এই অবস্থা দেখছিল। সে বুঝতে পারছিল তিথি শুধু বাড়ির মায়ের জন্য নয়, বরং এই অপরিচিত জীবনের ভয় থেকেই এমন করছে। তিথিমা, তুমি ভয় পেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, ওখানে তোমার একটুও খারাপ লাগবে না। তুমি নিজের বাড়িতে যেভাবে থাকতে, আমাদের ওখানেও ঠিক সেভাবেই থাকবে। আমি তো তোমার মা হয়েই থাকবো, শাশুড়ি হব না কোনোদিন। তিথি কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে তিয়াশা এসে তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ছোট বোন তিয়াশা এতক্ষণ খুব হাসি খুশি থাকলেও এখন তার নিজেকে ধরে রাখতে পারলো না। সে হাউমাউ করে কেঁদে উঠল। আপু, তুই চলে গেলে এই বাড়িতে আমি কার সাথে ঝগড়া করব? কার ড্রেস আমি না বলে পরে ফেলবো? আমাকে বকা দেওয়ার মতো তো আর কেউ থাকবে না। তুই যাওয়ার কথা বলিস না আপু, আমার খুব কষ্ট হচ্ছে। তিয়াশা, তুই অন্তত আব্বুকে বল আমাকে রেখে দিতে। আমি তোকে ছাড়া থাকবো কি করে? রাতে কার সাথে গল্প করব আমি? আপু, আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, কিন্তু তোকে তো যেতেই হবে। তুই গিয়ে ফোন করিস আমাকে সব সময়। আমি প্রতিদিন তোর কাছে যাব, দেখে আসবো তুই কেমন আছিস। তুই কাঁদিস না আপু, তুই কাঁদলে আমি আরো বেশি ভেঙে পড়বো। বোনকে জড়িয়ে ধরে তিথিও সশব্দে কেঁদে উঠল। পুরো ঘরে এক বিষণ্ণ পরিবেশ তৈরি হলো। তিথির বাবা নিজের চোখের জল আড়াল করার জন্য জানালার দিকে ঘুরে দাঁড়ালেন। বন্ধুত্বের খাতিরে মেয়েকে বিয়ে দিল কলিজার টুকরাকে বিদায় দেওয়া যে কতটা কষ্টের তা তিনি আজ মর্মে মর্মে উপলব্ধি করেছেন। আকাশ, মা আমার খুব আদরের। ও মাঝে মাঝে খুব অবুঝের মতন আচরণ করে। তুমি ওকে একটু আগলে রেখো বাবা। ওর কান্না আমি সইতে পারি না। আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল। আমি তিথিকে কোনোদিন একা অনুভব করতে দেব না। আমাদের পরিবার ওকে নিজের মেয়ের মতো আগলে রাখবে। তিয়াশা, তুমি আপুকে একটু শান্ত করো। চলো এবার রওনা দিতে হবে। দেরি হলে বড়রা রাগ করতে পারেন। তিয়াশা চোখের জল মুছতে মুছতে তিথির ব্যাগগুলো গাড়িতে তুলে দিল। তিথি শেষবারের মতো তার পড়ার টেবিলে বিছানা আর প্রিয় জানালাটার দিকে তাকালো। যে বাড়িতে তার শৈশব কৈশোর কেটেছে, আজ এক নিমিষে সেই বাড়িটা তার কাছে বাপের বাড়ি হয়ে গেল। মা তিথির মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। সাবধানে যেও মা, বড়দের কথা মেনে চলো। আর শোনো, আকাশ খুব ভালো ছেলে। ওর সম্মানে যেন তোমার কোনো ব্যবহারে ক্ষুণ্ণ না হয়, সেদিকে খেয়াল রাখো। আকাশ মনে মনে বলছি, আমি জানি তিথি আপু তুমি আমাকে মিথ্যা বলছো। আমি মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে তুমি আমাকে এভাবে শাস্তি দিতে পারো না। আমি জানি তোমার জীবনে রুদ্র বলে কেউ নেই, তাহলে কেন তুমি আমাকে বারবার এমন মিথ্যা কথা বলছো? তবে কি তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? আরে দুলা ভাই, কি ভাবছেন এতক্ষণ ধরে? নাকি আপনারও আপুর মতো যেতে ইচ্ছে করছে না? তবে আমাদের কোনো সমস্যা নেই, যদি আপনারা থেকে যান আমাদেরই ভালো হবে।
আমার আপু আমার কাছে থেকে যেতে পারবে। হঠাৎই আশার কথা শুনে আকাশের ধ্যান ভাঙলো। সে এতক্ষণ আনমনে তিথির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। হঠাৎ তিয়াসার বলা এমন কথা শুনে আকাশের ধ্যান ভাঙে এবং সে ধীর পায়ে তিথির দিকে এগিয়ে যায় এবং আকাশ তিথির হাতে ধরে ধীরে ধীরে গাড়ির দিকে নিয়ে গেল। তিথি গাড়িতে ওঠার সময় বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। তিয়াসা গেটের কাছে দাঁড়িয়ে হাত নাড়ছিল আর চোখ মুছছিল। গাড়িটা যখন স্টার্ট দিল, তিথি তার মুখটা জানালার দিকে ঘুরে নিল। সে চায় না আকাশ দেখুক সে কতটা ভেঙে পড়েছে। আকাশও চুপ করেছিল। সে জানে এখন কোনো সান্ত্বনা কাজ করবে না। গাড়ি চলতে শুরু করলো এক অজানা গন্তব্যের দিকে। একদিকে বিলাসিতা আর স্বাধীনতার মায়া, অন্যদিকে এক মধ্যবিত্ত যৌথ পরিবারের অজানা দায়িত্ব। তিথি ভাবছিল এই নতুন পথ চলা কি তার জীবনে সুখ আনবে, নাকি চুক্তির এই নাটকটা তাকে আরো বেশি নিঃস্ব করে দেবে। তার মনের ভিতর এখন শুধু রুদ্র স্মৃতি আর সামনের এক কঠিন বাস্তব। গাড়ি যখন আকাশদের গলিতে ঢুকলো, তিথির মনে হলো সে যেন কোনো এক অচেনা গ্রহে চলে এসেছে। চারপাশের ঘিঞ্জি পরিবেশ আর সরু রাস্তা দেখে তার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। নামুন তিথি, আমাদের বাড়ি চলে এসেছি। দেখুন সবাই গেটে আপনার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। একটু ভালো করে কথা বলবেন সবার সাথে। এখানে গাড়ি ঘোরানোর জায়গাটুকু নেই আকাশ, মানুষ এখানে থাকে কিভাবে? আমার তো এখনই দম বন্ধ লাগছে। আমাদের সামর্থ্য অনুযায়ী এটাই আমাদের সেরা ঠিকানা তিথি। দয়া করে এখন আপনার আভিজাত্য একটু দূরে রাখুন। অন্তত বড়দের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করুন। তিথি গাড়ি থেকে নামতে 3-4টি বাচ্চা দৌড়ে এসে তাদের ঘিরে ধরল। তাদের চোখে মুখে নতুন ভাবিকে দেখার প্রচন্ড আগ্রহ আর আনন্দ। ওরে দেখ, বড় ভাই নতুন ভাবিকে নিয়ে এসেছে। ভাবি কত সুন্দর দেখতে, দেখেছিস? ঠিক যেন টিভির হিরোইন। হ্যাঁ শুভ, ভাবির গায়ের রং দেখেছিস? একদম ধপধপে ফর্সা। ভাবি তুমি আমাদের জন্য কি কি গিফট এনেছো? আমরা কিন্তু অনেকদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। এই শুভ, রিমি, তোরা একটু শর্ত আগে আমাদের ভেতরে যেতে দে। ব্যাগ ভর্তি মিষ্টি আর চকলেট আছে, তোরা সবাই পাবি। আগে ভাবিকে তো শান্ত হতে দে। ওমা, আকাশ তো ঠিকই বলেছিল, ওর বউ একদম পরীর মতো। দেখে তো মনে হচ্ছে আমাদের বাড়ির সত্যিকারের লক্ষ্মী এসেছে। মা এসো, ভেতরে এসো, বাইরের রোদে দাঁড়িয়ে থেকো না। আহা, বড় আপা, শুধু সুন্দর বললেই হবে? দেখো দেখো, মেয়েটার চোখ দুটো কত মায়াবী। আমাদের আকাশ তো খুব ভাগ্যবান যে এমন একটা মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছে। তবে মা তিথি, আমাদের এই ছোট বাড়িতে থাকতে তোমার খুব কষ্ট হবে না তো? আমি চেষ্টা করব চাচি, আপনাদের ভালোবাসা থাকলে সব কঠিন কাজই সহজ হয়ে যায়। আসলে মানুষের ঘর বড় থাকার চেয়ে মন বড় থাকা বেশি জরুরি, তাই না? ঠিক বলেছ মা, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। আকাশ দাঁড়িয়ে আছিস কেন? তিথিমাকে ভেতরে নিয়ে আয়। মা তিথি, আমাদের এই সাধারণ বাড়িতে হয়তো তোমার অনেক অভাব হবে, কিন্তু আদরের অভাব হবে না। ভাবি, আমি নীল, আকাশ ভাইয়ের ছোট ভাই। আমি আপনার আসার কথা শুনে অনেক আগে অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি। আর এই যে ছটপটে মেয়েটা দেখছেন, এ হলো পিউ। ও আমাদের সবার ছোট, আপনাকে জ্বালিয়ে মারবে। একদম না নীল ভাইয়া, আমি কেন জ্বালাবো? ভাবি, আমি আপনার ঘর নিজের হাতে সাজিয়েছি। আপনার যখন যা লাগবে শুধু আমাকে বলবেন। আপনার যদি কোনো সমস্যা হয় আমি সব সামলে নিব। ধন্যবাদ নীল, ধন্যবাদ প্রিয়। তোমরা সবাই আমাকে এত সুন্দর করে গ্রহণ করবে আমি ভাবিনি। তোমাদের এই আন্তরিকতা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। নীল, তুমি আকাশের ছোট ভাই জেনে ভালো লাগলো। পিউ, তোর ভাবিকে বরং ভেতরে নিয়ে চল, অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। আর মা, বরণ করার থালা কি রেডি হয়েছে? হ্যাঁ বাবা, সব রেডি। তিথিমা, তুমি তোমার ডান পা আগে দিয়ে ঘরে ঢোকো। আজ থেকে এই বাড়ি তোমারও। তোমার আগমনে যেন আমাদের সংসারের সুখ উপচে পড়ে। আকাশের মা পরম মমতায় তিথিকে বরণ করে নিলেন। ডাইনিং রুমে এখন মানুষের মেলা। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই তিথিকে এক নজর দেখার জন্য ভিড় করেছে। চলো চলো, ভেতরে চলো। আকাশ, তুমি তিথির হাতটা শক্ত করে ধরো। আজ থেকে তোমাদের নতুন পথ চলা শুরু হলো। মনে রেখো, বিশ্বাস আর ভালোবাসাই হলো সংসারের মূল ভিত্তি। নাটকটা কিন্তু এখন থেকেই শুরু। এই মানুষগুলো খুব সাধারণ, কিন্তু এরা খুব ইমোশনাল। আপনি যদি একটু বিরক্তি দেখান তারা খুব কষ্ট পাবে। প্লিজ আপনার বড়লোকি ভাবটা এখন ভেতরে রাখুন। আমি জানি আকাশ, আমার শিক্ষা আছে। তুমি শুধু দেখো আমি
সবার মন কিভাবে জয় করি। তবে ড্রয়িং রুমটা একটু বেশি ছোট মনে হচ্ছে না? এত মানুষ একসাথে বসে থাকবে কিভাবে? এটাই আমাদের বাড়ি, আমাদের ঘরটা হয়তো এর চেয়েও ছোট হবে। এখন থেকে এসবের সাথে অভ্যস্ত হতে শুরু করুন। ভাবি, আপনি কি কিছু খাবেন? আমি আপনার জন্য স্পেশাল শরবত বানিয়েছি। নাকি চা খাবেন? একসাথে বসবে কোথায়? একটু পানি দাও পিউ, খুব তৃষ্ণা পেয়েছে। আর তোমাদের বাড়ির সবার সাথে পরিচিত হয়ে সত্যি খুব ভালো লাগছে। তোমরা সবাই খুব সহজ সরল। আহা, মেয়েটা ক্লান্ত হয়ে গেছে। আকাশ, তুই আগে ওকে ঘরে নিয়ে যা, ফ্রেশ হয়ে একটু জিরিয়ে নিক, তারপর সবাই মিলে প্রাণ খুলে গল্প করা যাবে। রাতের খাবারের আগে তোকে একটু ওর দেখাশোনা করতে হবে। তিথি আকাশের হাত ধরে ধীরে পায়ে তাদের নির্ধারিত ঘরের দিকে এগিয়ে গেল। রুমটা ছোট হলেও বেশ পরিপাটি করে সাজানো। তিথি মনে মনে ভাবছিল, এই ছোট্ট ঘরে আকাশের সাথে রাত কাটানো কি তার সম্ভব? তার উপর বাড়ির সবার কৌতূহলী নজর তো আছেই। চুক্তির শর্তগুলো মেনে চলা কি আসলে অত সহজ হবে? আকাশ আর তিথি ঘরে ঢোকার কিছুক্ষণ পরে সেখানে এক উৎসবের আমেজ তৈরি হলো। আকাশদের পরিবারের শহরের চাকচিক্য না থাকলেও গ্রামের মানুষের মতো এক অদ্ভুত আন্তরিকতা আছে। তিথিকে বসিয়ে রেখে বাড়ির মহিলারা আর পাড়ার লোকজন যেন এক আনন্দ মেলায় মেতে উঠলেন। ভাবি, আপনি খাটে একটু আরাম করে বসুন তো। আমি আপনার জন্য তালের পিঠা আর নারিকেলের নাড়ু নিয়ে আসছি। মা একদম নিজের হাতে আজ ভোরবেলা এগুলো আপনার জন্য বানিয়ে রেখেছে। এত কিছু আমি একেবারে খেতে পারবো না প্রিয়, তুমি বরং সবাইকে নিয়ে আসো, আমরা সবাই মিলে একসাথে খাই। ওমা, খাবে না কেন মা? তুমি আমাদের বাড়ির নতুন লক্ষ্মী, আজ তোমাকে পেট ভরে খেতে হবে। এই যে দেখো, পাড়ার রহিমা আর সখিনাও এসেছে তোমাকে দেখতে। ওরা তোমার জন্য একদম তাজা গাঁদা ফুলের মালা গেঁথে এনেছে। ছোট ভাইয়ের বউটা মাশাআল্লাহ একদম চাঁদের টুকরো। ভাবি, আমাদের এই ছোট ঘরে বসতে আপনার খুব কষ্ট হচ্ছে না তো? আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে এই ভালোবাসাটাই সবচেয়ে বড় সম্পদ। না না ভাবি, আপনারা এইভাবে বলবেন না। আমার একটুও কষ্ট হচ্ছে না, বরং আপনাদের এই সুন্দর ব্যবহার দেখে আমার মনটা ভরে গেছে। আমাদের অত বড় বাড়িতে কখনো এত মানুষ একসাথে বসে গল্প করে না। আমার কাছে এটা একদম নতুন অভিজ্ঞতা। ভাবি, তুমি কি আমাদের সাথে মার্বেল খেলবে? দেখো আমার কাছে কতগুলো মার্বেল আছে। আমি জানি তুমি অনেক বড় লোক, কিন্তু তুমি কি জানো মার্বেল দিয়ে কিভাবে টেপ মারতে হয়? ধুর শুভ, ভাবি এখন মার্বেল খেলবে কেন? ভাবি, তুমি বরং আমাদের সাথে পুতুল খেলো। দেখো, আমি কাপড় দিয়ে একটা নতুন পুতুল বানিয়েছি। আজ রাতে ওটার বিয়ে দেব। তুমি হবে আমাদের পুতুলের শাশুড়ি মা। আমি পুতুলের শাশুড়ি হব? আচ্ছা ঠিক আছে, তোমাদের পুতুলের বিয়েতে আমি অনেকগুলো গয়না দিব। তুমি এখনই যাও, বিয়ের সব আয়োজন করো, আমি তোমাদের সাথেই থাকবো। বাচ্চাদের সাথে তিথির এই সহজ মেলামেশা দেখে আকাশ দরজার আড়ালে দাঁড়িয়ে মনে মনে বেশ অবাক হলো। সে ভাবতে পারেনি যে জেদি আর আভিজাত্যে ঘেরা তিথি এভাবে সাধারণ বাচ্চাদের সাথে মাটিতে বসে খেলা করতে শুরু করবে। আকাশের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কিরে শুভরিমি, তোরা কি আমার বৌমাকে একটুও জিরোতে দিবি না? তিথিমা, তুমি কিন্তু একদম লজ্জা পেও না। এই বাচ্চারা আর পাড়ার মানুষগুলো তোমাকে অনেক আপন করে নিয়েছে। আমাদের এই পাড়ায় কেউ কাউকে পর ভাবে না। মা, আপনি চিন্তা করবেন না, তিয়াশা থাকলে ও খুব খুশি হতো। ও এই ছোট বাচ্চাদের সাথে খেলা করতে খুব পছন্দ করে। আমাদের সবাই যেভাবে স্পেশাল কেউ হিসেবে বরণ করে নিয়েছে, তাতে আমি সত্যিই খুব অবাক হয়েছি। আমার মনেই হচ্ছে না আমি নতুন কোথাও এসেছি। শোনো পাড়ার লোকজন, আমাদের নতুন বউ কিন্তু শুধু সুন্দর না, ওর কথাগুলো অনেক মিষ্টি। এই যে শুভ রিমি, তোমরা এখন যাও তো বাবা, ভাবিকে একটু ফ্রেশ হতে দাও। রাতে যখন উঠোনে মাদুর পেতে সবাই মিলে গল্প করব, তখন ভাবি তোমাদের সাথে বসবেন। ঠিক আছে ছোট চাচি, আমরা এখন যাচ্ছি। ভাবি, তুমি কিন্তু আসবে। আমি তোমার জন্য গাছ থেকে বড় বড় বাতাবি লেবু পেড়ে রেখেছি, রাতে আমরা সবাই মিলে মাখিয়ে খাবো। নিশ্চয়ই আসবো শুভ, তোমরা গিয়ে প্রস্তুতি নাও, আমি ফ্রেশ হয়েই আসছি। বাচ্চারাও হইচই করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশের বড় চাচি আর রহিমা ভাবিও তিথিকে প্রাণ ভরে দোয়া করে দিলেন। ঘরের ভেতর এখন শুধু আকাশ আর তিথি। আকাশ এগিয়ে এসে টেবিলের উপর থেকে এক গ্লাস শরবত তুলে তিথির দিকে বাড়িয়ে দিল। সত্যি বলতে, আপনার এই রূপটা দেখে আমি রীতিমতো টাসকি খেয়েছি। আমি ভেবেছিলাম আপনি সবার সাথে মুখ ঘুরিয়ে কথা বলবেন বা আমাদের এই পরিবেশ দেখে বিরক্ত হবেন। মানুষ যদি আমাকে সম্মান দেয় আকাশ, আমি কেন তাদের অপমান করব? তোমার পরিবারের মানুষগুলো হয়তো আমার বাবার মতো অতটা ধনী না, কিন্তু তাদের ব্যবহারে একটা মায়া আছে।
আমার বাড়িতে দামি সোফা আছে ঠিকই, কিন্তু সেখানে এমন প্রাণের ছোঁয়া নেই। সবাই আমাকে আজ যেভাবে আদর করলো মনে হচ্ছে আমি কোনো রাজকন্যা। তাহলে কি আপনি এখানে মানিয়ে নিতে পারবেন বলে মনে করছেন, নাকি এটা শুধুই কয়েক ঘন্টার অভিনয়? মানিয়ে নেওয়া পরের কথা আকাশ, তবে আজ এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি সত্যি খুব স্পেশাল কেউ। সবাই আমাকে যেভাবে ঘিরে রেখেছে তাতে আমি আমার অনেক দুঃখের কথা ভুলে গিয়েছিলাম। এখনকার এই পরিবেশটা একদম অন্যরকম। তিথি জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে বড় উঠোনে বাচ্চারা ধুলোবালি মেখে খেলছে, আর বড়রা মাদুর পেতে বসে আড্ডা দিচ্ছে। এই দৃশ্যটা তিথির কাছে গল্পের বইয়ের মতো মনে হলো। এক বড়লোক বন্ধুর জেদি মেয়ে আজ এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। তবে এই শান্তির আড়ালে কি কোনো জয় লুকিয়ে আছে? রুদ্র কি তাকে এত সহজে ভুলে যেতে দেবে? সন্ধ্যা নামের সাথে সাথে আকাশদের বাড়ির উঠানটা এক অন্যরকম রূপ নিল। মাঝখানে একটা বড় মাদুর পাতা হয়েছে, হারিকেন আর চাঁদের আলোর মিশলে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাড়ার ছোট বড় সবাই সেখানে এসে জড়ো হয়েছে। তিথি একটা সাধারণ সুতি শাড়ি পরে সবার মাঝে এসে বসলো। ভাবি, এই দেখো আমি বাতাবি লেবু নিয়ে এসেছি। এখন কাসুন দিয়ার কাঁচামরিচ দিয়ে এটা মাখানো হবে। তুমি কিন্তু ঝাল খেতে পারো তো? ঝাল আমি খুব একটা খেতে পারি না শুভ, কিন্তু আজ তোমাদের সাথে একটু চেষ্টা করে দেখব। পাড়া সবাই শোনো, আজ কিন্তু আমাদের নতুন বউয়ের হাতের মাখানো খেতে হবে। তিথিমা, তুমি কি পারবে এই লেবুটা একটু মাখিয়ে দিতে? আমাদের পাড়ায় একটা নিয়ম আছে, নতুন বউয়ের হাতের মাখা খেলে নাকি সংসারে বরকত আসে। ছোট চাচি, আপনি তিথি আপুকে এসব কি বলছেন? উনি কি কখনো এসব কাজ করেছেন? উনার হাত জ্বালা করবে, বরং নীলকে বলো ও মাখিয়ে দিক। আকাশের মুখ থেকে তিথি আপু ডাকটা শুনে যেন পুরো ওঠান নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির বড়রাও বড় বড় চোখ করে আকাশের দিকে তাকালে আকাশ বুঝতে পারলো সে বড় একটা ভুল করে ফেলেছে। একই আকাশ, তুই তোর বউকে আপু বলছিস কেন? তোর মাথা ঠিক আছে তো? বিয়ের আগেও তোর বড় ছিল ঠিক আছে, কিন্তু বিয়ের পর ও তোর অর্ধাঙ্গিনী। তিথি আপু আবার কি? হ্যাঁ আকাশ, এটা কেমন কথা? তুমি তিথির স্বামী হিসেবে তোমার বয়সের চেয়ে তার বয়স বেশি হলেও এখন তোমাদের সম্পর্ক একদম ভিন্ন। তুমি ওকে নাম ধরে ডাকবে। এসব আপুটাপু বলে আমাদের ছোট করো না তো বাপু। না মা, আসলে অভ্যাসবশত বলে ফেলেছি। ঠিক আছে, আর হবে না। একটু হেসে পরিস্থিতি সামলে নিয়ে তিথি আবার বলে উঠল, থাক না মা, ও হয়তো মজা করে বলেছে। আমি তো ওকে বলেছি ওসব নিয়ে চিন্তা না করতে। আকাশ বরং লেবুর মশলাটা ঠিক করো। সবার অনুরোধে তিথি আর না করতে পারলো না। তিথি যখন হাত দিয়ে লেবু মাখতে শুরু করলো তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। রাতের নিস্তব্ধতা সবার অনুরোধ এসে হালকা গলায় একটি রবীন্দ্রসঙ্গীত হলো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। তিথি সুরেলা কণ্ঠ উঠানের চারিদিকে ছড়িয়ে পড়লো। গান গাইতে গাইতে তিথি এক পলক আকাশের দিকে তাকালো। দেখলো আকাশ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেই চাহনিতে আজ কোনো রাগ নেই, বরং এক অজানা মুগ্ধতা কাজ করছে। ভাবি, আজ আপনার গানে আমাদের পুরো পাড়া ধন্য হয়ে গেল। এবার চলুন সবাই মিলে লেবু মাখাটা শেষ করি। মা, তুমি বিকেলে সেই গরম পিঠাগুলো নিয়ে আসো তো। এই তো নিয়ে আসছি বাবা। তিথিমা, তোমার হাতটা তো নিশ্চয়ই জ্বলছে। যাও আকাশকে নিয়ে হাতটা ধুয়ে এসো, আমি সবাইকে খাবার দিচ্ছি। তিথি যখন কলের পারে হাত ধুতে গেল তখন আকাশ তার পেছনে পেছনে এলো। তিথির ফর্সা হাত তখন মরিচের ঝালে একদম লাল হয়ে আছে। আকাশ হুট করে তিথির হাতটা ধরে ফেল। এ কি আকাশ, কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। আর বাড়ির সবার সামনে ওভাবে আপু বলে ডাকলে কেন? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সরি, আসলে অভ্যাস তো হুট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। চুপ করে থাকুন এখন। হাতটা যেভাবে লাল হয়েছে তাতে কিছুক্ষণ পর আপনি ব্যথায় অস্থির হয়ে যাবেন। এই যে নিন, একটু সরিষার তেল লাগিয়ে দিচ্ছি, এতে জ্বালা কমবে। তুমি আমার এত যত্ন করছো কেন? আমাদের মধ্যে তো চুক্তি হয়েছিল যে আমরা কেউ কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না। চুক্তি তো থাকবেই, কিন্তু আমার বউয়ের হাত জ্বালা করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো। মা দেখলে তো আমার হাড় একটাও আস্ত রাখবে না। তাছাড়া অভিনয়টা তো পারফেক্ট হতে হবে, তাই না?
আকাশ খুব যত্ন করে তিথির হাতে তেল মালিশ করে দিল। তিথি চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। যাদের আলোতে দুজনের এই মুহূর্তটা বেশ মায়াবী হয়ে উঠল, কিন্তু ঠিক সেই সময় তিথির আঁচলের নিচে থাকা ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, রুদ্র। কলের পারে চাঁদের মিটিমিটি আলোয় আকাশ যখন তিথির হাতে তেল মাখিয়ে দিচ্ছিল, তখন হঠাৎ ফোনে স্ক্রিনে রুদ্র নামটা ভেসে উঠে পুরো পরিবেশ থমথমে হয়ে গেল। আকাশ বিস্ময়ে তিথির হাতটা ছেড়ে দিল। এ কি, রুদ্রকে? এই নামের কেউ আপনাকে কল দিচ্ছে কেন? রুদ্রকে মানে? তুমি জানো না আমি তোমাকে বিয়ের দিন রাতেই তো বললাম যে আমি ওকে ভালোবাসি। এখন আবার নতুন করে অবাক হওয়ার কি আছে? বাজে বকা বন্ধ করেন তিথি, কারণ আমি খুব ভালো করে জানি রুদ্র বলে আপনার জীবনে কেউ নেই। আপনি স্রেফ আমাকে জ্বালানোর জন্য আর এই বিয়েটা ভাঙার জন্য ওই কাল্পনিক নামটা ব্যবহার করেছিলেন। তুমি কে যে তোমাকে জ্বালানোর জন্য আমি রুদ্রর নাম ব্যবহার করব? নিজের গুরুত্বকে একটু বেশি ভেবে ফেলছো না আকাশ? রুদ্র আছে কি নেই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। দেখুন তিথি আপু, আমি জানি আমাদের পরিচয় আজকের নয়, অতীতে আমার একটা ভুল ছিল। আমি হয়তো একটু অবুঝ ছিলাম বলেই সেই কাজটা করে ফেলেছিলাম, কিন্তু সেই একটা ভুলের জন্য আপনি আমাকে এভাবে রুদ্রর ভয় দেখিয়ে আজীবন শাস্তি দিতে পারেন না। আপনি ভুলে যাবেন না যে আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে? কিসের বিয়ে আকাশ? তোমাকে না আমি শুরুতেই বলেছি যে আমি কোনোদিন তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। অতীতে তুমি যা করেছো সেটার ক্ষমা এই জন্মে নেই। আর বিয়ে তো কেবল লোক দেখানো একটা শোই। আপনি কি পাগল হয়ে গেছেন? বাড়ির বড়রা আমাদের জন্য কত স্বপ্ন দেখছেন, আর আপনি এখনো সেই পুরনো জেদ আর এই কাল্পনিক রুদ্রকে নিয়ে পড়ে আছেন। আপনি শুধু আমাকে ছোট করার জন্য এসব করছেন। ছোট তুমি নিজেই হয়ে আছো আকাশ। তোমার সেই দিনের কাজটা প্রমাণ করে দিয়েছিল তোমার মানসিকতা কতটা নিচু। আর রুদ্র আমার জীবনে আছে কি নেই সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি আমার জীবনে কোনোদিন কেউ হতে পারবে না, ব্যাস। এই রুক্ষ কথাগুলো তীরের মতো আকাশের বুকে বিঁধল। অতীতে সেই চাপা পড়া ভুলের কথা মনে পড়ে আকাশের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আকাশ রাগে আর অনুশোচনে সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই আকাশের মা তাদের ডাকতে শুরু করলেন। কিরে আকাশ, দাঁড়িয়ে আছিস কেন? তিথিমা, এসো তো বাবা, সবাই মিলে এখন রাতের খাবারটা খেয়ে নি। আমি খাবো না মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। সে কি, বাড়ির সবাই তোর জন্য অপেক্ষা করছে আর তুই না খেয়ে চলে যাবি? তিথিমা, দেখো তো তোমার বরের কি হলো? হুট করে মেজাজটা এমন বিগড়ে গেল কেন? মা, আপনি চিন্তা করবেন না, ওর আসলে বাতাবি লেবুর ঝালটা একটু বেশি লেগেছে বোধহয়। আমি দেখছি ওকে কিভাবে শান্ত করা যায়। আপনি খাবার বেড়ে রাখুন, আমি ওকে নিয়ে আসছি। তিথি একটা বাঁকা হাসি দিয়ে আকাশের পেছন পেছন ঘরের দিকে গেল। আকাশ ঘরে ঢুকে ধপাস করে বিছানায় বসে পড়ল। তার মাথায় তখনও তিথি সেই বিদ্রুপাত্মক হাসি আর অতীতে সেই অন্ধকার স্মৃতিটা ঘুরপাক খাচ্ছে। এমন সময় হঠাৎ করে তিথি ঘুরে দরজাটা বন্ধ করে। কি হলো আকাশ? অত রিয়েক্ট করলে তো বাড়ির লোক সব বুঝে ফেলবে। নাটকটা তো ঠিক মতো চালাতে হবে নাকি? বাইরে গিয়ে তো ভালোই দরদ দেখাচ্ছিলে, এখন ঘরে এসে মুখ শুকিয়ে বসে আছো কেন? আপনি একটা অদ্ভুত মানুষ তিথি। একদিকে সবার সামনে আদর্শ বউ হওয়ার অভিনয় করছেন, আর অন্যদিকে আমাকে ওভাবে পুরনো কথা মনে করিয়ে অপমান করছেন। রুদ্রর ফোন কেন এসেছিল সেটা পরিষ্কার করে বলুন। বলবো না, আমার যা খুশি আমি করব। তুমি বরং বালিশের দেওয়ালটা ঠিক করো। আজ রাতে আমি শান্তিতে ঘুমাতে চাই। রুদ্রের সাথে কথা বলে আমার মনটা এখন খুব ভালো। তোমার মতো একজনের পাশে শুয়েও যে রুদ্রের কথা ভেবে আমি আনন্দ পাই, এটাই তোমার বড় শাস্তি। তিথি ইচ্ছে করে কথাটি বলল আকাশকে আরো পোড়ানোর জন্য। আকাশ দাঁত কিরমির করে তিথির দিকে তাকিয়ে রইল। অতীতে সেই ভুলের মাসুল তাকে এভাবে দিতে হবে সেটা সে কখনো ভাবেনি। ঘরের ভেতর এক থমথমে নীরবতা বিরাজ করছে। আকাশ বিছানার এক কোণে মাথা নিচু করে বসে আছে, আর তিথি আয়নার সামনে দাঁড়িয়ে ধীর স্থির ভাবে নিজের গহনাগুলো খুলছে। দুজনের মাঝখানে কয়েক বছরের পুরনো এক ভাসমান অভিমান আর তিক্ততার দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ, নিচে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। নাটকটা তো মাঝপথে থামিয়ে দিলে চলবে না। চলো তাড়াতাড়ি খেয়ে আসি। আমার এখন কোনো খিদে নেই, আপনি গিয়ে খেয়ে নিন। আমি ওসব হাসি মুখে মিথ্যে অভিনয় এখন আর করতে পারবো না, আমার অসহ্য লাগছে। কেন আকাশ? অতীতে যখন আমার বিশ্বাসটা নিয়ে ছিনিমিনি খেলেছিলে তখন তো অভিনয়ের কোনো অভাব ছিল না তোমার মধ্যে। সেই দিন যখন তিয়াশার সামনে তুমি আমাকে সবার কাছে ছোট করেছিলে তখন তো তোমার বুক একবারও কাঁপেনি। আজ কেন তো দুর্বল হয়ে পড়ছো? কতবার বলবো তিথি,
সেই দিনের ঘটনাটা একটা দুর্ঘটনা ছিল। আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি, কিন্তু তুমি সেই একটা বিষয়কে এমনভাবে আঁকড়ে ধরে আছো যেন আমি কোনো জঘন্য অপরাধী। দুর্ঘটনা? কারো আত্মসম্মান আর ভরসা নিয়ে খেলা করাটা যদি দুর্ঘটনা হয় আকাশ, তবে এই পৃথিবীটা অপরাধীদের স্বর্গ। তুমি হয়তো সময়ের স্রোতে সব ভুলে গেছো, কিন্তু আমি সেই দিনের অপমানের প্রতিটা সেকেন্ড মনে রেখেছি। সেই ভুলের ক্ষমা এই জন্মে অন্তত আমার কাছে পাবে না। এখন ওঠো, নিচে চলো। তিথি যখন তাচ্ছিল্য করে হাসলো, তখন আকাশে ধৈর্যবাদ যেন মুহূর্তেই ভেঙে গেল। তার বুকের ভেতরে যে চাপা রাগ জ্বলছিল সেটা হঠাৎ করে দপ করে জ্বলে উঠলো। সে বিছানা থেকে উঠে দ্রুত পায়ে তিথির দিকে এগিয়ে গেল। অনেক হয়েছে তিথি। আপনি কি মনে করেন আমি সারা জীবন আপনার এই অপমান আর তাচ্ছিল্য সহ্য করব? আপনি রুদ্রর নাম নিয়ে আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারবেন আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? আকাশ শুট করে তিথির হাতটা শক্ত করে ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। তিথি আকাশকে এভাবে ক্ষিপ্ত হতে আগে কখনো দেখেনি। আকাশের চোখে এক অদ্ভুত জেদ আর তীব্র রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। এ কি আকাশ, ছাড়ো আমাকে। কি করছো এইসব? বাড়ির কেউ যদি এই অবস্থায় দেখে ফেলে তবে কি হবে ভেবেছো? দেখতে দিন সবাইকে। আপনি তো মনে মনে সেটাই চান, যেন সবাই জানুক আমরা ভালো নেই। আমি আজ জানতে চাই ওই রুদ্রটা আসলে কে, যে মিথ্যে চরিত্রের কথা বলে আপনি আমাকে সারাক্ষণ মানসিক শাস্তি দিচ্ছেন। তার আসল সত্যিটা কি? আপনার জেদ কি আজও কমেনি? না, কমেনি, আর কোনোদিন কমবেও না। তুমি আমার যত কাছে আসার চেষ্টা করবে আকাশ, আমি তোমাকে তত বেশি ঘৃণা ভরে দূরে ঠেলে দিব। রুদ্র আমার সেই শক্তি যা আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে তুমি আমার যোগ্য নও। যোগ্য কিনা সেটা সময় বলে দেবে তিথি। আপনি আমাকে যত ঘৃণা করবেন, আমি আপনাকে তত বেশি নিজের করে পাওয়ার জেদ করব। আপনি রুদ্রর নাম নিয়ে আমাকে সরাতে চাইছেন তো? ঠিক আছে, দেখুন আমি কিভাবে আপনার মন থেকে রুদ্রকে চিরতরে মুছে দেই। আকাশ আর তিথির নিঃশ্বাসে একে অপরের সাথে মিশে যাচ্ছিল। ঝগড়া সেই উত্তাপ যেন এক অজানা আকর্ষণী রূপ নিচ্ছিল। তিথি প্রথমবার আকাশের চোখে নিজের জন্য এক তীব্র অধিকার বোধ দেখতে পেল, কিন্তু পরক্ষণে পুরনো সেই তিক্ত স্মৃতিটা মনে আসতেই সে আকাশকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিজের সীমা ছাড়িও না আকাশ। তুমি শুধু কাগজে কলমে আমার স্বামী হতে পারো, কিন্তু আমার মনের দখল নেওয়ার ক্ষমতা তোমার কোনোদিন হবে না। চলো, নিচে চলো। এরপর যদি একটা শব্দ করেছো তবে আমি এক্ষুনি আব্বুকে ফোন করে সব সত্যি বলে দিব। তিথি আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ বুক ভরে একটা লম্বা শ্বাস নিল। সে জানে তিথি তাকে ঘৃণা করে, কিন্তু এই ঘৃণার আড়ালে যে গভীর অভিমান লুকিয়ে আছে সেটা সে আজ স্পষ্টভাবে বুঝতে পারল। অতীতে সেই ভুলের মাসুল তাকে এভাবে কতদিন দিতে হবে তার সময়ই জানে। ঘর থেকে বেরিয়ে তিথি সিঁড়ি দিয়ে নামার সময় নিজের চেহারায় এক অদ্ভুত পরিবর্তন নিয়ে এলো। কয়েক মুহূর্ত আগে সেই রাগ আর ঘৃণা যেন নিমিষে মিলিয়ে গেল। ডাইনিং টেবিলে সবাই তখনও তাদের জন্য অপেক্ষা করছিল। তিথি মুখে এক চিলতে হাসি ফুটিয়ে সবার সামনে গিয়ে দাঁড়ালো। কি হলো মা, আকাশ কোথায়? ও কি এখনো রাগ করে ঘরে বসে আছে? খাবার যে সব ঠান্ডা হয়ে গেল। না মা, রাগ করবে কেন? ও তো একটু আগেই আসছিল, হয়তো ফোন আসায় বারান্দায় দাঁড়িয়েছে। এই তো চলে এসেছে। আকাশ এসো, মা তোমার জন্যই অপেক্ষা করছেন। তিথি যখন কথাগুলো বলছিল ঠিক তখনই আকাশ ডাইনিং রুমে ঢুকলো। তিথির এই নিখুঁত অভিনয় দেখে আকাশ মনে মনে অবাক হলো। বাইরে তার কোনো প্রকাশ হতে দিল না। সে ধীর পায়ে এসে তিথির পাশের চেয়ারটাই বসলো। এই তো এবার পুরো পরিবার একসাথে। আকাশ, তুমি কিন্তু আজ খুব অন্যায় করেছো বাবা। মা তিথি কেবল এই বাড়িতে এলো আর তুমি এখনই ওর সাথে মান অভিমান শুরু করে দিলে। আসলে চাচা তেমন কিছু না, আমি একটু ক্লান্ত ছিলাম তো, তাই মেজাজটা অন্যরকম হয়ে গিয়েছিল। তিথি আমাকে বুঝিয়ে বলেছে ওর কথা ফেলনা নয়। থাক আকাশ, চাচাকে আর বুঝিয়ে বলতে হবে না। তুমি বরং এই ইলিশ মাছের টুকরাটা নাও। মা বলেছিলেন এটা তোমার খুব প্রিয়। তিথি খুব যত্ন করে আকাশের পাতে মাছ তুলে দিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তারা পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি, কিন্তু তাদের চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছিল সেখানে এক নীরব যুদ্ধ চলছে। আকাশ যখন তিথির দিকে তাকাচ্ছিল তার চোখে ছিল এক ধরনের চ্যালেঞ্জ, আর তিথির চোখে ছিল চরম উপেক্ষা। দেখো বড় আপা, বৌমা নিজ হাতে আকাশকে খাইয়ে দিচ্ছে। আমাদের আকাশটা সত্যিই বড় ভাগ্যবান। তিথিমা,
তুমি কিন্তু আমাদের আকাশকে একটু শাসন করে রেখো। ও মাঝে মাঝে খুব জেদ করে। অবশ্যই চাচি, শাসনের দরকার পড়লে আমি কোনো ছাড় দেব না, তাই না আকাশ? অধিকার যখন আছে তখন শাসন তো করতেই পারি। শাসন করার অধিকার তো সবার থাকে না তিথি। যারা আপন হয় তারাই শুধু শাসন করতে পারে। তুমি আমাকে কতটুকু আপন ভাবো সেটা তো আমি জানি। আকাশের এই দৃঢ় কথা শুনে তিথি এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারলো আকাশ ইঙ্গিতে তাদের সেই চুক্তির কথা বলছে, কিন্তু তিথি দমে যাওয়ার পাত্রী নয়। সে গ্লাসে পানি ঢালতে ঢালতে আকাশের চোখের দিকে সরাসরি তাকালো। আপন ভাবে বলেই তো এত কাছে আসি আকাশ। মানুষ কি পরকে নিজের ঘরে জায়গা দেয়? তুমি বরং খাওয়া শেষ করো, অনেক রাত হয়েছে। ভাবি, আপনাদের এই চোখে চোখে কথা বলা দেখে আমাদের কিন্তু হিংসে হচ্ছে। আমাদের ভাইয়া তো কোনোদিন কারো দিকে কিভাবে তাকায়নি, আজ দেখছি ও চোখের ভাষা পড়তে শিখে গেছে। চোখের ভাষা পড়া খুব কঠিন নীল। কখনো কখনো চোখের ভাষায় ভালোবাসা থাকে, আবার কখনো থাকে তীব্র প্রতিশোধ। তবে আজ আমি নতুন কিছু ভাষা শিখছি। খাবার টেবিলে হাসাহাসি চলল। আকাশ আর তিথির মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। কেউ কারোর সাথে উচ্চস্বরে কথা বলছে না, অথচ চোখের চাহনিতে তারা একে অপরকে তীরের মতো বিদ্ধ করছিল। খাওয়া শেষ করে সবাই যখন যে যার ঘরে চলে গেল, তখন আকাশ আর তিথি সবার সেই ছোট্ট ঘরে ফিরে এলো। সবার সামনে তো খুব ভালোই অভিনয় করলেন তিথি। আপনার এই দ্বিমুখী রূপ দেখে আমি মাঝে মাঝে ভয় পাই। ভয় পাওয়াটাই তোমার জন্যই ভালো আকাশ, কারণ এই রূপটা তোমারই তৈরি করা। এখন যাও, বালিশের দেওয়ালটা মজবুত করো। আজ সারাদিন অনেক অভিনয় হয়েছে, এখন আমি একা থাকতে চাই। আকাশ আর কোনো কথা বাড়ালো না। সে বাতি নিভিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলো উঠানে ছড়িয়ে পড়েছে। আকাশ ভাবছিল তিথির এই বরফ জমা মন কি কোনোদিন গলবে, নাকি অতীতে সে একটি ভুল তাদের সারা জীবনের জন্য দুই মেরুর বাসিন্দা করে রাখবে। খাবার টেবিলে সেই কৃত্রিম হাসি তামাশা শেষ করে আকাশ আর তিথি যখন ঘরে ফিরল, ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে উঠল। বাইরের চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়ছে বিছানায়, কিন্তু সেই শান্ত আলো তাদের মনে অশান্তি কমাতে পারল না। তিথি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। এমন সময় আকাশের অস্থিরতা চরমে পৌঁছালো। তিথি, আমি আর সহ্য করতে পারছি না। ওই রুদ্রর ফোন আসা আর আপনার এই রহস্যময় আচরণ, এসবের একটা সমাধান হওয়া দরকার। আপনি কি সারা জীবন আমাকে এভাবে অন্ধকারে রাখবেন? রুদ্রর ফোন এসেছে তাতে তোমার কি? তুমি কেন এত বাধাবাধি করছো আকাশ? তুমি তো খুব ভালো করে জানো যে আমি রুদ্রকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি। বিয়ের আগে 1000 বার এই কথা তোমাকে বলেছি। জেনে বুঝেও কেন এখন তুমি আমার উপর অধিকার খাটাতে আসছো? আমি অধিকার খাটাচ্ছি না তিথি, আমি শুধু এই নাটকের শেষ দেখতে চাই। আপনি একটা মানুষের কাল্পনিক নাম ব্যবহার করে আমাকে প্রতিনিয়ত অপমান করছেন। তিয়াশা নিজে বলেছে রুদ্র বলতে কেউ নেই, অথচ আপনি এখনো সেই পুরনো গান গেয়ে যাচ্ছেন। তিয়াশা কি বলেছে তাতে আমার কিছুই যায় আসে না। আর তুমি কেন এত কথা বলছো? তুমি সেদিন বলেছিলে যে আমার মতো ঢঙ্গি মেয়েকে তুমি কোনোদিন বউ হিসেবে মেনে নিবে না। ওই দিন রাজপ্রাসাদের মতো আমার বাড়িতে দাঁড়িয়ে বড় বড় গলায় বলেছিলে যে আমাকে তোমার দু চোখের বিষ লাগে। তাহলে এখন কেন আমার সাথে স্বামী হওয়ার নাটক করছো? তিথি, সেই কথাগুলো আমার মনের কথা ছিল না। তুমিও খুব ভালো করে জানো যে কেন আমি ওভাবে কথা বলেছিলাম। তোমাকে যদি আমি ওভাবে না বলতাম, তবে তুমি কি আমাদের এই সাধারণ বাড়িতে আসতে রাজি হতে? তুমি যাতে জেদ করে হলেও এখানে আসো, শুধুমাত্র সেই কারণেই আমি তোমাকে অপমান করে ওই কথাগুলো বলেছিলাম। সেটা ছিল তোমাকে এখানে আনার একটা কৌশল মাত্র। বাহ, চমৎকার কৌশল তোমার আকাশ। আমাকে অপমান করে, আমাকে ছোট করে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে এলে, আর এখন ভাবছো আমি সব ভুলে তোমার পায়ে লুটিয়ে পড়বো। রুদ্র আমার জীবনে আসুক বা না আসুক, তোমার মতো একজন মানুষের সাথে আমি কোনোদিন নিজেকে জড়াতে পারবো না। তুমি আমাকে ঘৃণা করতে চেয়েছিলে, এখন সেই ঘৃণাই ফেরত পাও। ঘৃণা আমি আপনাকে কোনোদিন করিনি তিথি। অতীতের সেই ভুলের পর থেকে আমি প্রতিটা মুহূর্ত অনুশোচনায় জ্বলেছি। আমি চেয়েছিলাম এই বিয়ের ওসিলায় যদি আমাদের দূরত্বটা একটু কমে, কিন্তু আপনি তো রুদ্র নামের এক দেওয়াল তুলে রেখেছেন আমাদের মাঝে। দেওয়াল আমি তুলিনি আকাশ, দেওয়াল তুমি তুলেছিলে সেই দিন, যেদিন তুমি আমার ভরসা ভেঙেছিলে। এখন কেন রুদ্রর ফোন দেখে তোমার তো জ্বলছে? তুমি কি জেলাস ফিল করছো? তুমি কি সহ্য করতে পারছো না যে অন্য কেউ আমার খোঁজ নিচ্ছে? জেলাস? আমি কেন জেলাস হব? আমি শুধু চাই না আমার পরিবারের সামনে আমাদের এই মিথ্যাটা ধরা পড়ুক। মা আপনাকে কত ভালোবাসেন দেখেছেন, ওনার সেই ভালোবাসা কি
আপনার মনে একটু দাগ কাটে না? মায়ের ভালোবাসা আমি বুঝি আকাশ, কিন্তু তোমার প্রতি আমার কোনো টান নেই। তুমি নিজের চরকায় তেল দাও। রুদ্র যদি আজ রাতেও আমাকে 10 বার ফোন দেয়, তুমি একটা শব্দ করতে পারবে না। মনে রেখো, আমরা এখানে শুধু একটা চুক্তির খাতিরে আছি। তিথির এই জেদি কথাগুলো আকাশকে আরো নিরুপায় করে তুলল। আকাশ জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে তিথি তাকে শাস্তি দেওয়ার জন্য রুদ্র নামক ঢাল হিসেবে ব্যবহার করছে, কিন্তু সে পুরনো ফুলের দোহাই দিয়ে তিথি নিজেকে যে কষ্টের সাগরে ডুবিয়ে রাখছে সেটা আকাশ কিভাবে তাকে বোঝাবে? ঠিক আছে তিথি, আপনার যা খুশি আপনি করুন, আমি আর বাধা দেব না। কিন্তু মনে রাখবেন, মিথ্যের উপর দাঁড়িয়ে থাকা এই পাহাড়টা যেদিন ধসে পড়বে সেদিন আপনি নিজেকে সামলাতে পারবেন না। আর রুদ্র, আমি খুব শীঘ্রই খুঁজে বের করব এই রুদ্রর আড়ালে কে লুকিয়ে আছে। খুঁজে দেখো আকাশ, যদি পারো তবে খুঁজে বের করো, কিন্তু তার আগে নিজের মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কি সত্যিই আমাকে ঘৃণা করো, নাকি ভালোবাসার নাম করে আমাকে খাঁচায় বন্দি করতে চাও? তিথি বিছানায় শুয়ে পাশ ফিরে শুল। আকাশ আর কোনো উত্তর দিল না। ঘরের নিস্তব্ধতায় দুজনে মনের দীর্ঘশ্বাসগুলো যেন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। রুদ্র নামের এই গাধা কি আসলে কোনোদিন সমাধান হবে, নাকি আকাশে সেই কৌশলী মিথ্যা তাদের সম্পর্ককে আরো পিছিয়ে তুলবে? এভাবে খুনসুটি, রাগ আর ছোটখাটো ঝগড়ার মধ্যে দিয়ে আকাশ আর তিথির বিয়ের 1 মাস পার হয়ে গেল। এক তপ্ত গ্রীষ্মের রাত হুট করে লোডশেডিং হয়ে সারা পাড়া অন্ধকারে ডুবে গেল। আকাশদের বাড়ির বিশাল উঠোনে শীতল পাটি বিছিয়ে বাড়ির সবাই মিলে আড্ডা জমালো। আহ, শীতল পাটির উপর বসলে কি যে আরাম! পাখা দিয়ে বাতাস করেও এমন শান্তি নেই। তিথিমা, তুমি কি খুব ঘেমে যাচ্ছ? পাখাটা কি তোমাকে দেব? না মা, আমি ঠিক আছি। আকাশের এই ঝিরিঝিরি বাতাসটা আসলে এসির চেয়েও অনেক বেশি আরামদায়ক। আমার খুব ভালো লাগছে। ভাবি, আকাশ তো পরিষ্কার দেখা যাচ্ছে, আজ কিন্তু একটা ভূতের গল্প বলতেই হবে। দূর শুভ, ভূত না ভাবি, বরং একটা গান শোনাক। ওই দিন তোমার রবীন্দ্রসঙ্গীতটা শুনে না সবাই পাগল হয়ে গিয়েছিল। চাঁদের আলো উঠানে লুটিয়ে পড়ছে। সবাই যখন হাসি তামাশা আর গানে মেতে উঠেছে, আকাশ তখন এক কোণে বসে চুপচাপ তিথিকে দেখছিল। এই 1 মাসে তিথি অনেকটা বদলে গেছে। সবার সামনে যে কত বড় লোকের মেয়ে সেটা বোঝা দুষ্কর। হুট করে নীল আড্ডার মাঝখানে একটা বোমা ফাটালো। ভাবি, একটা কথা জিজ্ঞেস করি? তোমাদের দুজনেরই ঝগড়া আর ভাব দেখে আমার মনে হয় তোমাদের সম্পর্কটা অনেক পুরনো। তুমি কি বিয়ের আগে থেকেই ভাইয়াকে চিনতে? হ্যাঁ নীল, তুমি ঠিকই ধরেছো। আসলে আমরা একে অপরকে আগে থেকেই চিনতাম, তবে সেটা যে বিয়ের পর এইভাবে সামনে আসবে তা ভাবিনি। নীলের এই আশঙ্কিক প্রশ্নে উঠানে সবার কথাবার্তা থেমে গেল। আকাশের মা, চাচিরা, এমনকি ছোট বাচ্চারাও কৌতূহলী চোখে তিথির দিকে তাকলো। তিথি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এই গোপন কথাটি তো কারো জানার কথা ছিল না। আকাশের কপালেও তখন চিন্তার ভাঁজ। এ কি নীল, তুই এসব কি বলছিস? ওদের বিয়ে তো ওদের বাবারা ঠিক করেছে, ও আগে থেকে চিনতে যাবে কেন? না মা, আমার কেন জানি মনে হয় ভাইয়া আর ভাবি যখন কথা বলে তখন তাদের মধ্যে এক ধরনের পুরনো অধিকার কাজ করে। কি ভাবি, আমি কি ভুল বলেছি? ও মা, বলো কি মা? তোমরা আগে থেকেই একে অপরকে চিনতে? কই, আকাশ তো কোনোদিন বলেনি। আসলে আমরা এই কলেজে পড়তাম। আমি তখন ছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে, আর তোমার ভাই সবেমাত্র ভর্তি হয়েছিল। কলেজের বড় বড় করিডোরে আমাদের প্রায় দেখা হতো। তবে মজার ব্যাপার হলো, আমরা তখনও জানতাম না যে আমাদের বাবারা একে অপরের এত কাছের বন্ধু। হ্যাঁ মা, চেনা বলতে জাস্ট হাই হ্যালো টাইপ। কলেজে ও তো ছিল অনেক দামি দামি ঘরের মেয়ে, আর আমি ছিলাম সাধারণ, তাই ওভাবে কোনোদিন গল্প করা হয়নি। আমাদের পরিচয়টা আসলে কলেজের সীমানাতেই ছিল। ওরে বাবা, এটা তো সিনেমার মতো গল্প। ভাবি, তার মানে ভাইয়া কি কলেজে আপনার প্রেমে পড়েছিল? তাই কি ভাইয়া বিয়েতে এত সহজে রাজি হয়ে গেল? প্রেমে পড়ার কথা তো তোমার ভাই ভালো বলতে পারবে পিউ। আমি তো শুধু জানতাম ওই ছেলেটা অনেক জেদি আর একরোখা। কলেজের দিনগুলোতে ও আমাকে অনেক জ্বালিয়েছে। বাহ, এত খুব চমৎকার একটা খবর। জানতাম না আমার ভাতিজা এত লাজুক যে আগে কাউকে এসব বলেনি। তা মা, তিথি, কলেজে আকাশ কেমন ছিল? ও কি পড়াশোনায় ভালো ছিল, নাকি কেবল টোটো করে ঘুরে বেড়াতো? ও খুব মেধাবী ছিল চাচা, কিন্তু তার চেয়েও বেশি ছিল জেদি। যে কাজটা একবার করবে ভাবতো সেটা করেই ছাড়তো। তবে ওর এই জেদটাই
কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়াতো। তিথি যখন আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, আকাশে মনে হলো তিথি যেন ইঙ্গিতে কলেজে সেই পুরনো ভুলের কথাই মনে করিয়ে দিচ্ছে। উঠানের পরিবেশটা হাসি খুশি থাকলেও আকাশ আর তিথির মাঝখানে সেই পুরনো স্মৃতির এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল। নীল আর পিউ মিলে তাদের নিয়ে আরো মস্করা শুরু করলো, কিন্তু আকাশে মন পড়ে রইল অতীতে। ভাইয়া, ভাবি যখন কলেজে ছিল তখন নিশ্চয়ই অনেক ছেলের লাইন লাগতো। তুমি কিভাবে ভাবিকে ম্যানেজ করলে সেটা তো একদিন বলতে হবে। সময় হলে সব শুনবি নীল, এখন বেশি কথা না বলে পাখাটা ঘোরা। লোডশেডিং এ এমনিতেই গরম লাগছে, তার উপর তোর আজে বাজে প্রশ্নে মাথা আরো গরম হচ্ছে। আকাশ উঠে গিয়ে উঠোনের এক কোণে গিয়ে দাঁড়ালো। তিথি জানতো আকাশ এখন ভেতরে ভেতরে অস্থির হয়ে আছে। কলেজে সেই দিনের ঘটনাটা আজ আবার তাদের সামনে এসে দাঁড়িয়েছে। সবাই যখন হাসছে তখন তিথি মনে মনে ভাবছিল কলেজে সেই জেদি আকাশ আর আজকের এই শান্ত আকাশের মধ্যে পার্থক্য ঠিক কতটুকু। আকাশ একটি ছোট্ট বেসরকারি প্রতিষ্ঠানের অপারেশনাল টিমের সাধারণ এক কর্মী হিসেবে চাকরি করে। আজ অফিস জুড়ে সাজ রব। শোনা যাচ্ছে হেড অফিস থেকে নতুন এক বস আজ জয়েন করবে। আকাশ তার ডেস্কে বসে ফাইলের স্তূপে মুখ গুজে কাজ করছিল। কে বস হয়ে আসছে সে বিষয়ে তার খুব একটা মাথা ব্যথা ছিল না। কিরে আকাশ, ফাইলপত্র সব গুছিয়ে রাখ। নতুন বস কিন্তু খুব কড়া ধাতের মানুষ বলে শুনলাম। একটু এদিক সেদিক হলে নাকি চাকরি নাট। আসুক না সজল, আমাদের কাজ আমরা ঠিক মতো করলেই হলো। বস যেই হোক, নিয়ম মেনে চললে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি তো আর ফাঁকি দিচ্ছি না। ঠিক 10টার সময় অফিস করিডোরে হাই হিলের শব্দ শোনা গেল। অফিসের সবাই তটস্থ হয়ে নিজের সিটে দাঁড়িয়ে পড়ল। আকাশও অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে সামনের দিকে তাকালো, কিন্তু সামনের মানুষটিকে দেখা মাত্রই আকাশের হাতের কলমটা মেঝেতে পড়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। আজ থেকে আমি আপনাদের এই টিমের লিড হিসেবে কাজ শুরু করেছি। আশা করি আপনাদের সবার পূর্ণ সহযোগিতা পাবো। আকাশ নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এতগুলো বছর পর রুহি ঠিক তার চোখের সামনে দাঁড়িয়ে। রুহি যখন সবার দিকে তাকিয়ে পরিচিত হচ্ছিল, হুট করে তার নজর গিয়ে থামলো আকাশের উপর। রুহি ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল, যা দেখে আকাশের বুক কেঁপে উঠল। আকাশ, তুমি এখানে? আমি তো ভাবতেও পারিনি আমাদের আবার এভাবে দেখা হবে। পৃথিবীটা সত্যিই খুব ছোট, তাই না আকাশ? তুমি এখানে? রুহি, তুমি এই কোম্পানির বস হয়ে আসবে আমি কল্পনাও করিনি। তুমি এত বছর পর কেন সামনে এলে? কেন আকাশ, আমি কি বস হওয়ার যোগ্য নই? সজল সাহেব, আকাশ আমার পুরনো পরিচিত। আপনারা সবাই কাজ শুরু করুন। আমি আকাশের সাথে একটু আলাদা কথা বলবো। আকাশ, তুমি আমার কেবিনে এসো। অফিসের বাকি সবাই কৌতূহলী চোখে আকাশের দিকে তাকাতে লাগলো। আকাশ ঘামছে। রুহি ধীর পায়ে তার কেবিনের দিকে এগিয়ে গেল আর আকাশ রোবটের মতো তাকে অনুসরণ করলো। কেবিনের ভিতর ঢুকতেই রুহি চেয়ারে হেলান দিয়ে বসলো। রুহি, তুমি এখানে কেন এসেছো? আমাদের মাঝে যা ছিল সব তো বহু বছর আগেই শেষ হয়ে গেছে। এখন কেন আবার আমার সামনে এসে দাঁড়ালে? কেন, তুমি কি ভেবেছিলে আমি তোমার জীবন থেকে সরে যাব? কিছুতেই যাব না আকাশ, কখনোই না। আমি আগে যেটা পারিনি এখন সেটা করে ছাড়বো। দেখে নিও তুমি। তুমি কি পাগলামি শুরু করলে রুহি? আমি এখন বিবাহিত, আমার একটা সংসার আছে। তিথি এখন আমার স্ত্রী। তুমি দয়া করে আমাদের জীবনে নতুন করে অশান্তি ডেকে এনো না। তিথি? ও সেই বড় লোকের জেদি মেয়েটা? সে তোমাকে কতটুকু চেনে আকাশ? আমি তোমাকে যতটা চিনি সে তার অর্ধেকও চেনে না। আমি এসেছি আমার অধিকার বুঝে নিতে। তুমি আগে যা কেড়ে নিয়েছিলে, এবার আমি তার সুদে আসলে উসুল করব। রুহি, আমি হাত জোর করছি, এটা অফিস। এখানে কাজের বাইরে অন্য কিছু এনো না। আমি সামান্য একটা চাকরি করি, দয়া করে আমার রুটি রুজি কেড়ে নিও না। তোমার চাকরি যাবে কি থাকবে সেটা এখন আমার ইশারার উপর নির্ভর করছে আকাশ। এখন যাও, নিজের ডেস্কে গিয়ে বসো। আর মনে রেখো, এখন থেকে প্রতিদিন তোমাকে আমার চোখের সামনে থাকতে হবে। আমাদের অনেক না বলা গল্প এখনো বাকি। আকাশ টলমল পায়ে কেবিন থেকে বেরিয়ে এলো। তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে ভাবছিল তিথির কথা। তিথি যদি জানতে পারে যে তার অফিসের বস আর কেউ নয়, স্বয়ং রুহি, তবে ঘর আর বাইরে সব শান্তি এক নিমিষে শেষ হয়ে যাবে। অফিস থেকে ফেরার পর থেকেই আকাশের চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে আছে। অন্যদিন সে বাড়িতে ঢুকে তিথিকে কোনোভাবে বিরক্ত করার সুযোগ খোঁজে। কখনো তার কাজের সমালোচনা করে, কখনো বা জোর করে তিথির কাছাকাছি বসার চেষ্টা করে। কিন্তু আজ আকাশ যেন পুরোপুরি এক অন্য মানুষ। সে সোজা ঘরে ঢুকে অন্ধকার বারান্দায় গিয়ে একা চুপচাপ দাঁড়িয়ে রইল।
আকাশ তুমি কি ফিরেছো? আমি তোমার জন্য চা বানিয়ে এনেছি, তুমি হাত মুখ ধুয়ে বারান্দা থেকে ঘুরে এসো। চা টেবিলের উপর রেখে দিন, আমার এখন ভালো লাগছে না, পরে খেয়ে নেব। এ কি, শরীর খারাপ নাকি? অন্যদিন তো চা হাতে দেওয়ার আগেই তুমি 100টা কথা বলো, আজ এমন মুখ চুন করে বসে আছো কেন? অফিসে কি কোনো ঝামেলা হয়েছে? অফিসের কাজে সব সময় তো আর একরকম যায় না তিথি, আমি একটু একা থাকতে চাইছি, দয়া করে এখন আমাকে বিরক্ত করবেন না, আপনি আপনার কাজ করুন। তিথি কিছুক্ষণ অবাক হয়ে আকাশের পিঠের দিকে তাকিয়ে রইল। বিয়ের পর থেকে আকাশ সবসময় তিথির আশেপাশে ঘুরঘুর করছে। তিথি এড়িয়ে চলতে চাইলেও আকাশ কোনো না কোনো ছুতোয় তার সামনে এসেছে, এমনকি কয়েকবার তো জোর করে তিথির খুব কাছাকাছি এসে তাকে রাগানোর চেষ্টা করেছে। আজ এই আকাশের এমন নির্লিপ্ত ব্যবহার তিথির মনে খটকা তৈরি করলো। আকাশ, আমি তোমাকে অনেকবার ইনি বিনিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করছি যে তোমার কি হয়েছে, তুমি কি আমার সাথে কথা বলবে না? কোনো বড় সমস্যা হয়েছে? আমি তো বললামই যে কিছু হয়নি, আপনি কেন এত কথা বলছেন আজ? অন্যদিন তো আপনি জানি না আমি আপনার সামনে থাকি, আজ যখন আমি দূরে সরে আছি তখন আপনার এত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা না আকাশ, আমার অদ্ভুত লাগছে, কারণ তোমার এই শান্ত হয়ে থাকাটা স্বাভাবিক না। তুমি কি কোনো ঋণের দায়ে পড়েছো, নাকি নতুন বসের কাছে বকা খেয়েছো? আপনি এখন বাইরে যান তিথি, আমি একটু ঘুমানোর চেষ্টা করব, রাতের খাবারের সময় আমাকে ডাকার প্রয়োজন নেই, আমার খিদে নেই। তিথি আর কোনো কথা বাড়ালো না, তবে তার যে চেপে গেল। সে ভাবছিল যে ছেলেটা সকালে হাসি মুখে অফিস গেল, সে সন্ধ্যায় এমন বিষণ্ণ হয়ে ফিরল কেন? আকাশের এই এড়িয়ে চলাটা তিথিকে এক অদ্ভুত অস্বস্তির মধ্যে ফেলে দিল। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, কিন্তু মনে রেখো আকাশ, তুমি কিছু লুকানোর চেষ্টা করছো, আর তুমি জানো যে আমি গোয়েন্দাগিরি করতে কতটা পছন্দ করি। সত্যিটা আমি ঠিকই বের করে নেব। তুমি যদি জানতে পারো যে রুহি আমার অফিসের বস হয়ে এসেছে, তবে তুমি এই বাড়িতে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না তিথি। আমি চাই না পুরনো সেই ঝামেলা আবার নতুন করে শুরু হোক। আকাশ জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। অন্যদিকে তিথি ডাইনিং রুমে গিয়ে পিউ আর নীলের সাথে কথা বলার চেষ্টা করলো, যদি তারা কিছু জানে, কিন্তু কারোর কাছে কোনো তথ্য নেই। রাতের বেলা যখন বিছানায় শুলো, আকাশ তিথির থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে পাশ ফিরে শুয়ে রইল। মাঝখানে সেই বালিশের দেওয়ালটা আজ যেন আকাশের কাছে এক মস্ত বড় আশ্রয়ের মতো মনে হচ্ছে। আকাশ, তুমি কি ঘুমিয়েছো? একটা কথা ছিল। আমি ঘুমিয়ে পড়েছি তিথি, প্লিজ কাল সকালে কথা হবে, এখন আর বিরক্ত করবেন না। তিথি বুঝলো আকাশ তাকে পুরোপুরি এড়িয়ে চলছে, যে আকাশ সুযোগ পেলে তিথির দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে, সে আজ চোখের দিকে তাকাতেও ভয় পাচ্ছে। তিথির মনে সন্দেহটা আরো গাঢ় হলো। কাল সকালে আকাশ অফিসে বের হওয়ার সময় তাকে অনুসরণ করার একটা পরিকল্পনা তিথি মনে মনে করে ফেল। রাতের নিস্তব্ধতা পুরো ঘরটাকে গ্রাস করে নিয়েছে। তিথি অনেকক্ষণ এপাশে ওপাশ করে অবশেষে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছিল, কিন্তু মাঝরাতের দিকে হঠাৎ তার তন্দ্রা ভেঙে গেল। এক অদ্ভুত অস্বস্তি তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। ঘুমের ঘরে তিথি অনুভব করলো তার ঘাড়ের কাছে গরম কোনো তরল গড়িয়ে পড়ছে, সে সাথে খুব একটা চাপা কান্নার গঙ্গারি কানে আসছে। কে আকাশ? পুরোপুরি সচেতন হতেই বুঝতে পারলো কেউ একজন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এই আলিঙ্গনটা স্বাভাবিক নয়, এটা যেন এক অসহায় মানুষের শেষ আশ্রয় খোঁজার আর্তনাদ। তিথির দম বন্ধ হয়ে আসছে। সে অনুভব করলো আকাশ তার গলার কাছে মুখ গুজে ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যে আকাশ সবসময় তার সাথে তেজি ভাব দেখায়, সেই আকাশের এই ভেঙে পড়া দেখে তিথি পাথর হয়ে গেল। আকাশ, ওই আকাশ, কি হয়েছে তোমার? এমন করছো কেন? ছাড়ো আমাকে, তুমি কাঁদছো কেন? তিথি অনেক কষ্টে হাত বাড়িয়ে আকাশের পিঠে হাত রাখলো। আকাশের শরীরটা থরথর করে কাঁপছে। তিথি বারবার ডাকলো, আকাশ কোনো সাড়া দিচ্ছে না, শুধু কান্নার বেগটা আরো বাড়ছে। আকাশের গরম চোখের পানি তিথির শাড়ি ভিজিয়ে দিয়েছে। তিথি এবার খানিকটা ভয় পেয়ে গেল। আকাশ, প্লিজ কথা বলো, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো, নাকি খুব শরীর খারাপ লাগছে? তাকাও আমার দিকে। প্লিজ তিথি, আমায় একা ফেলে যেও না। আমি মানছি আমি ভুল করেছি, অতীতে যা হয়েছে তার জন্য আমি অপরাধী, তাই বলে তুমি আমাকে সেই ভুলের জন্য এমন কঠিন শাস্তি দিও না। আমার জীবনে যাই হয়ে যাক, পৃথিবীর সব মানুষ একদিকে হয়ে গেলেও তুমি আমায় ছেড়ে যেও না। আকাশ, শান্ত হও। এসব কি আবল তাবল বকছো? তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো? আর হঠাৎ করে এসব কথা আসছেই বা কেন? আমি সইতে পারবো না তিথি, তুমি যদি এখন চলে যাও তবে আমি মরে যাব। বিশ্বাস করো, আমি তিলে তিলে শেষ হয়ে যাব। আমি জানি আমি তোমার যোগ্য নই,
আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম কলেজের সেই দিনটাই, কিন্তু তারপর থেকে একটা দিনও আমি শান্তিতে কাটাইনি। শুধু তোমাকে একটু কাছে পাওয়ার জন্য তোমার ঘৃণাটুকু সহ্য করেও আমি বেঁচে আছি। আকাশের কণ্ঠস্বর কানে বুঝে আসছে, তার প্রতিটি শব্দে এক ধরনের গভীর হাহাকার মিশে আছে। তিথি স্তব্ধ হয়ে অন্ধকার হয়ে আকাশের আর্তনাদ শুনছিল। এই 1 মাসে আকাশ তাকে অনেক বিরক্ত করেছে, জোর করে কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু তার ভেতরে যে এমন একটা দাও দাও করা আগুন জ্বলছে সেটা তিথি কোনোদিন বুঝতে পারেনি। তিথি নিজের চোখের কোনো আজ ভিজে উঠল। আকাশ, নিজেকে সামলাও। তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। অফিসে কি কিছু হয়েছে? ওই রুদ্রের কল দেখে কি তুমি ভয় পেয়েছো? রুদ্র না তিথি, আমি রুহিকে দেখেছি। ও সব শেষ করে দিতে এসেছে। ও বলেছে ও আমাকে ধ্বংস করে দেবে, কিন্তু আমি ধ্বংস হতে চাই না তিথি। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। আমাকে ক্ষমা করে দাও তিথি। একবার শুধু বলো যে তুমি আমায় ছেড়ে যাবে না। প্লিজ একবার বলো। আকাশে ডুকরে ওঠা কান্নার ঘরের দেওয়াল যেন শোকের ছায় নেমে এলো। একজন পুরুষ যখন এভাবে নিজের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে ডুকরে কাঁদে, তখন তার ব্যথার গভীরতা মাপার কোনো যন্ত্র থাকে না। তিথি অনুভব করলো আকাশের প্রতি তার সমস্ত জমাট বাঁধা ঘৃণা যেন এই 1 নিমিষে চোখের পানিতে ধুয়ে যাচ্ছে। সে কিছু না বলে আকাশের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। চুপ করো আকাশ, রাত অনেক হয়েছে, বাড়ির সবাই জেনে যাবে আমি কোথাও যাচ্ছি না। অন্তত আজ রাতে তো বটেই। তুমি শান্ত হও। আকাশ তিথির বুকের মাঝে মুখ লুকিয়ে ছোট ছোট দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। তার সেই শক্ত হাতগুলো তিথিকে যেন এক অবুঝ আকুলতায় জাপটে ধরে রেখেছে। অন্ধকারের মাঝেও তিথি দেখতে পেল আকাশের চোখের পানির উজ্জ্বলতা। আজ তিথি বুঝতে পারল ঘৃণা আর ভালোবাসার মাঝখানে রেখাটা কত সূক্ষ্ম। আকাশের এই করুণ অবস্থা দেখে তিথির মনটা আজ এক অজানায় হাহাকারে ভরে উঠল। নিস্তব্ধ রাত, ঘড়ির কাঁটায় টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশের কান্নার বেগ ধীরে ধীরে কমে এলো, তার শরীরে কাঁপুনি থামেনি। তিথি পুরোপুরি অবাক হয়ে অন্ধকারে আকাশের মুখটা দেখার চেষ্টা করছিল। অন্যদিকে হলে আকাশ এভাবে হুট করে জড়িয়ে ধরলো, তিথি তাকে ঝটকা দিয়ে সরিয়ে দিত কিংবা রাগে চিৎকার করে বাড়ি মাথায় করত। কিন্তু আজকের পরিস্থিতি একদম ভিন্ন। আকাশের কানে এমন এক হাহাকার ছিল যা তিথির মনে সমস্ত দেওয়াল ভেঙে চুরমার করে দিয়েছে। শান্ত হও আকাশ, আমি তো এখানেই আছি, কোথাও যাচ্ছি না। তিথি আজ আর আকাশকে নিজে থেকে সরিয়ে দিল না, বরং তার একটি হাত আকাশের পিঠে আর অন্য একটি হাত আকাশের চুলে বিলি কেটে দিতে লাগলো। অবুঝ শিশুর মতো আকাশ তিথির বুকে মুখ গুজে পড়ে রইল। তিথির স্পর্শ পেয়ে আকাশের দীর্ঘশ্বাসগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। একসময় কান্নার ক্লান্তিতে আকাশ তিথিকে আষ্টিপৃষ্টে জড়িয়ে ধরা অবস্থাতেই গভীর ঘুমে তলিয়ে গেল। অনেকক্ষণ কেটে গেছে। তিথির তন্দ্রা আসছিল, কিন্তু সে ঘুমাতে পারল না। সে অনুভব করলো আকাশের হাতগুলো ঘুমের মাঝেও তাকে শক্ত করে ধরে রেখেছে, যেন একটু আগলা হলে তিথি হারিয়ে যাবে। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের হালকা আলো আকাশের ঘুমন্ত মুখের উপর পড়ছে। তিথি অপলক দৃষ্টিতে সে মুখের দিকে তাকিয়ে রইল। এই তো সেই জেদি ছেলেটা যে কিনা সারাদিন তাকে জ্বালিয়ে মারে, অথচ এখন তাকে কতটা নিরাপদ আর অসহায় লাগছে। পাগল একটা, কোথায় যাব তোমাকে আমি ছেড়ে বলো? তুমি কি ভেবেছো তুমি সব সময় আমার অভিনয়, অভিমান আর রাগটাই দেখেছো? আমার ভালোবাসাটা কোনোদিন দেখোনি। তিথি খুব নিচু স্বরে কথাগুলো বলল, যেন পাশে আকাশের ঘুম ভেঙে না যায়। তিথি নিজের চোখেও আজ জলে টলমল করছে। তার মনে পড়ে গেল সেই পুরনো দিনগুলোর কথা, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। আমার ভালোবাসাটা যে ঠিক কতটা গভীর ছিল আকাশ, সেটা তুমি কোনোদিনও বুঝতে চাওনি। আর সেই ভালোবাসা আগেও ছিল, এখনো আছে, আর আজীবন থাকবে। আমি শুধু তোমার ওই একটা ভুলের মাসুল দিচ্ছিলাম, কিন্তু আজ তোমার এই কান্না দেখে আমার সব জেদ যেন ধুলোয় মিশে গেল। তোমাকে এইভাবে একা ফেলে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ধীরে ধীরে নিজের মুখটা আকাশের কপালে ছোঁয়ালো। অনেক সময় ধরে আকাশের কপালে গভীর এক ভালোবাসার চুম্বন এঁকে দিল সে। সেই চুম্বনে কোনো ঘৃণা ছিল না, ছিল না কোনো চুক্তি, ছিল কেবল পরম নির্ভরতা আর আজন্ম লালিত ভালোবাসা। আকাশ ঘুমের ঘরে একটু নড়চড়ে বসলো এবং তিথিকে আরো কাছে টেনে নিল। তিথিও আজ আর কোনো দূরত্ব রাখলো না। সেও আকাশের বাহু ধরে নিজেকে সঁপে দিয়ে চোখ বুঝলো। কিন্তু তিথির মনের এক কোণে রুহি নামটি কাটার মতো বিচ্ছে। আর মনে মনে ভাবছে, কে এই রুহি? আকাশ কেন তাকে দেখে এত ভয় পাচ্ছে? কলেজে সেই ভুলের সাথে কি এই রুহি জড়িয়ে আছে? তিথি মনে মনে প্রতিজ্ঞা করলো, আকাশ তাকে না বললেও সে নিজ থেকেই সব খুঁজে বের করবে। তার ভালোবাসার মানুষের
চোখের পানি ঝরানোর সাহস দিয়ে দেখিয়েছে তাকে তিথি সহজে ছেড়ে দেবে না। অন্ধকার ঘরে এক নতুন লড়াইয়ের শপথ নিল তিথি, যেখানে সে আর আকাশ আর দুই মেরুর বাসিন্দা নয়, বরং এক ছাদের নিচে দুই শরীর এক প্রাণ। সকালে সেই আবেগঘন মুহূর্তের পর আকাশ অফিসে চলে গিয়েছিল বেশ চুপচাপ ভাবে। তিথি মনে সারাদিন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। বিকেলে পিউ অনেক জেদ ধরলো তাকে নিয়ে শপিং মলে যাওয়ার জন্য। তিথি ভাবলো মনটা একটু হালকা হবে, তাই পিউকে সাথে নিয়ে সে শহরের বড় একটা শপিং মলে এলো। ভাবি দেখো এই ড্রেসটা কত সুন্দর, এটা কি আমার গায়ে মানাবে? তুমি ওদিকে কি দেখছো ভাবি? তিথি শপিং মলের কাছের দেওয়াল দিয়ে পাশের রেস্টুরেন্টের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। দূরে একটা কেবিনে আকাশ বসে আছে, তার দিকে ঠিক উল্টো পাশে বসে আছে একটা মেয়ে। তিথি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে ধীর পায়ে রেস্টুরেন্টের কাছের দেওয়ালের দিকে এগিয়ে গেল। ভেতরটা পরিষ্কার হতে তিথির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রুহি, এত বছর পর ও কোথা থেকে এলো? আর আকাশ ওর সাথে কি করছে? তিথি সরাসরি রাগে আর অভিমানে কাঁপতে লাগলো। কাল রাতে যে মানুষটা তার বুকে মুখ গুজে কাঁদছিল, আজ সে আবার রুহির সাথে বসে আছে। তিথি চাইলো ভেতরে গিয়ে একটা সিনকেট করতে, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে দেখতে চাইলো রুহি আসলে কি চাই। রুহি তখন হাসছে আর আকাশের হাত ধরার চেষ্টা করছে। পিউ হুট করে চিৎকার করে উঠল। আরে ওটা তো বড় ভাইয়া। ভাইয়া এখানে কার সাথে বসে আছে? ভাবি ভাইয়া না ওটা? পিউ কথাটা এত জোরে বললো যে রেস্টুরেন্টের ভেতরে থাকা আকাশ আর রুহি দুজনের কানে তা পৌঁছে গেল। আকাশ চমকে পাশে তাকাতে দেখলো তিথি আর পিউ বাইরে দাঁড়িয়ে আছে। তিথির শান্ত কিন্তু জ্বলন্ত চোখের চাহনি দেখে আকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভয়ে থতমত খেয়ে রুহির হাত এক চটকে সরিয়ে দিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো আকাশ, ভয় পাচ্ছ কেন? ও তো তোমার সেই আদুরে বউ তিথি। আসুক না, আমরা সবাই মিলে না হয় একসাথে কফি খাই। তিথি একটা শব্দ করলো না। তার চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু সে নিজেকে দুর্বল হতে দিল না। সে পিওর হাত শক্ত করে ধরল। পিউ চলো এখান থেকে, আমাদের শপিং করা হয়ে গেছে, আর কোনো কথা নয়, চলো। কিন্তু ভাবি ভাইয়া তো ওখানে। আমি বলেছি চলো পিউ। তিথি পিওর হাত ধরে প্রায় টেনে হিসেবে শপিং মলের বাইরে নিয়ে আসতে লাগলো। তার মনে হচ্ছে কাল রাতের আকাশে সেই কান্না, সেই আকুতি সব মিথ্যা ছিল। তবে কি আকাশ তাকে আবারও ঠকালো? আকাশ পাগলের মতো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তিথির পিছু নিল। চুপ করো রুহি, তুমি জানো না তুমি কি করছো। তিথি, তিথি শোনো। তিথি, একটাবার আমার কথা শোনো। তুমি যা দেখছো তা সত্যি নয়। রুহি আমার অফিসের বস হয়ে এসেছে। ও আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। তিথি দাঁড়াও। তিথি কোনো কথা না শুনে একটা রিক্সায় উঠে পড়ল। আকাশ দৌড়ে এসে রিক্সাটা ধরার চেষ্টা করলো, কিন্তু তিথি রিক্সা চালককে জোরে চালাতে বলল। আকাশ মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তার মনে হলো আজ বুঝি সব সত্যি শেষ হয়ে গেল। তিথি কি সত্যি তাকে ভুল বুঝে চিরতরে ছেড়ে চলে যাবে? রিক্সায় বসে তিথি রাস্তার দিকে তাকে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু তার মনের ভেতর রুহি সেই রহস্যময় হাসি আর আকাশের অপরাধী মুখটা বারবার ভেসে আসছিল। আকাশ হন্তদন্ত হয়ে দৌড়ে বাড়ির সামনে এসে থামলো। তার বুক ধড়ফড় করছে, কপালে ঘাম জমেছে। সে ভেবেছিল বাড়িতে এসে দেখবে তিথি হয়তো ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ডাইনিং রুম পেরিয়ে বারান্দার দিকে তাকাতে আকাশ থমকে গেল। তিথি খুব শান্তভাবে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে তিথি মুখ ফিরিয়ে একটা রহস্যময় মুচকি হাসি দিল। কি হলো আকাশ, অত হাঁপাচ্ছ কেন? ভয় পেয়েছো নাকি? মনে করেছো আমি সব দেখে ফেলে রাগে দুঃখে বাবার বাড়ি চলে গেছি? তিথি, আমি আসলে যা হয়েছে তা বলতে চাইছি। তুই প্লিজ আমাকে ভুল বুঝো না। একদমই না আকাশ, আমি অতটা কাছে মেয়ে নই। কাল রাতে যখন তুমি মাঝরাতে ওভাবে জড়িয়ে ধরে আজব ব্যবহার করছিলে, তখনই আমি সন্দেহ করেছিলাম যে তোমার অফিসে কিছু না কিছু একটা অবশ্যই হয়েছে। আজ সকালেই আমি আব্বুকে দিয়ে খোঁজ লাগিয়ে সব জানতে পেরেছি। তোমার সেই পুরনো প্রেমিকা রুহি তোমার অফিসের বস হিসেবে জয়েন করেছে। সেটা আমি অনেক আগে থেকেই জেনে গেছি। তিথি, বিশ্বাস করো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। রুহি আর আমি আজকে একটা বিজনেস মিটিং এর কারণে ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটা সম্পূর্ণ অফিসের কাজ ছিল। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি রুহিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছি না। বিজনেস মিটিং? বা আকাশ, তোমার বস কি বিজনেস মিটিং এর মাঝখানে তোমার হাত ধরারও পারমিশন দিয়ে দেয়? আমি তো নিজের চোখে দেখলাম রুহি তোমার কতটা কাছাকাছি হওয়ার চেষ্টা করছিল, আর তুমি তো ভয়ে একদম কুকড়ে গিয়েছিলে। দেখো তিথি, ও আমার বস। ও আমাকে নানাভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আমি খুব বিপদে আছি। আমি চাইনি তোমাকে এই ঝামেলার মধ্যে টেনে আনতে, তাই সব লুকিয়েছিলাম। লুকিয়েছিলে নাকি আমাকে দুর্বল ভেবেছিলে?
রুহি ফিরে এসেছে বলে কি তুমি ভেবেছো আমি ময়দান ছেড়ে পালিয়ে যাব? রুহির চাল আমি কলেজে থাকতেই বুঝেছিলাম। আর এখন তো আমি তোমার বিবাহিত স্ত্রী। তুমি কাল রাতে যে কান্নাটা কেঁদেছো আমি সেটা বিশ্বাস করেছি আকাশ, কিন্তু আজ রেস্টুরেন্টে তোমার ওই অপরাধী মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। তুমি হাসছো তিথি? আমি ভাবলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আর তুমি এখানে দাঁড়িয়ে মজা নিচ্ছ। আমি কেন যাব? এই বাড়ি আমার, এই মানুষগুলো আমার, আর সবচেয়ে বড় কথা তুমি আমার। আর রুহি বড় জোর তোমার বস হতে পারে, কিন্তু তোমার জীবনের মালিকও হতে পারবে না। ও এসেছে তোমাকে ধ্বংস করতে, আর আমি এখানে আছি তোমাকে আগলে রাখতে। তবে মনে রেখো আকাশ, আজকের পর যদি কোনো কথা লুকাও তবে কিন্তু আমি সত্যিই রুদ্রর কাছে চলে যাব। তিথির মুখে রুদ্র নাম শুনে আকাশ এবার স্বস্তির নিঃশ্বাস ফেল। সে বুঝলো তিথি আসলে তাকে নিয়ে জেলাস নয়, বরং সে আকাশের উপর পূর্ণ ভরসা রাখতে চায়। তিথির এই সাহসী রূপ দেখে আকাশের আত্মবিশ্বাস যেন বহুগুণ বেড়ে গেল। আমি কথা দিচ্ছি তিথি, আর কোনো লুকোছাপা হবে না। কিন্তু রুহিকে কিভাবে সামলাবো আমি বুঝতে পারছি না। ও খুব জেদি মেয়ে। রুহিকে সামলানোর দায়িত্ব আমার। ও যেমন বস সেজে তোমাকে নাচাতে চাইছে, আমি তেমন ওর বসের বস সেজে ওকে ঠান্ডা করব। তুমি শুধু কাল সকালে আমাকে তোমার অফিসে নিয়ে যাবে। আকাশ তিথির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। যে তিথিকে সে এতদিন অহংকারী আর জেদি ভাবত, আজ সেই তিথি তার সব বিপদের পাহাড় হয়ে সামনে দাঁড়িয়েছে। অফিসের করিডোর দিয়ে আকাশ আর তিথি যখন হেঁটে যাচ্ছিল সবার চোখে মুখে ছিল বিস্ময়। আকাশ সরাসরি তিথিকে নিয়ে রুহির কেবিনের সামনে এসে দাঁড়ালো। ভেতরে রুহি এখন খুব আশ করে কফি খাচ্ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে রুহির মুখটা মুহূর্তে শক্ত হয়ে গেল। রুহি কিছু বলার আগে আকাশ পকেট থেকে একটা খাম বের করে রুহির টেবিলের উপর ছুঁড়ে দিল। এটা কি আকাশ? তুমি আমার কেবিনে পারমিশন ছাড়া ঢোকার সাহস কোত্থেকে পাও? আর এই খামটা কিসের? ওটা আমার রিজাইন লেটার রুহি। তোমার অধীনে কাজ করার চেয়ে রাস্তায় রিক্সা চালানো অনেক সম্মানের। তুমি ভেবেছিলে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে তুমি আমাকে তোমার হাতের পুতুল বানাবে? সেই দিন আর নেই। রুহি, তোমার খেলা শেষ। তুমি কলেজে যা করেছো এখানেও তার পুনরাবৃত্তি হবে ভেবে তুমি বড্ড ভুল করেছো। আমি আবারও তোমার ষড়যন্ত্রের শিকার হয়ে সব ছেড়ে চলে যাব। সেই তিথি আমি আর নেই। ষড়যন্ত্র? আকাশ তোমাকে ঘৃণা করতো তিথি। আমি তো কেবল ওকে সত্যটা দেখিয়েছিলাম। আর আকাশও তো আমাকে বেশ ভালোই চেনে, তাই না আকাশ? রুহি, অনেক হয়েছে। আমি সেদিন তোমার সাজানো নাটক বিশ্বাস করে তিথিকে অপমান করেছিলাম। আমি ভেবেছিলাম তিথি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আজ আমি সব জানি। ওই দিন কলেজে তুমি তিথির ব্যাগ থেকে আমার দেওয়া চিঠি সরিয়ে অন্য কারো নাম লিখেছিলে, আর আমি গাধার মতো তোমাকে বিশ্বাস করে তিথিকে সবার সামনে নিচু করেছিলাম। রুহি, আমার আসলে এই দেশে ফিরে আসার কোনো ইচ্ছে ছিল না। বিদেশে বেশ ভালোই ছিলাম, কিন্তু বাবা যখন আমাকে নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে দেশে ফিরিয়ে আনলেন এবং জোর করে বিয়ে দিতে চাইলেন, তখন আমি নিরুপায় ছিলাম। কিন্তু যখন বিয়ের আসরে গিয়ে দেখলাম পাত্র তুমি আকাশ, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। তিথি, তুমি কি জানো সেই দিন তোমাকে দেখে আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠেছিল? জানি আকাশ, সেই দিন বিয়ের আগে আমি তোমার সাথে আলাদা করে কথা বলেছিলাম। আমি তোমাকে অনুরোধ করেছিলাম তুমি জানো এই বিয়েতে না করে দাও। আমি ভেবেছিলাম তুমি হয়তো এখনো সেই পুরনো ভুল ধারণা নিয়েই আছো এবং আমাকে অপমান করার সুযোগ খুঁজবে। কিন্তু অবাক করার বিষয় হলো তুমি বিয়েতে না করনি, বরং তুমি আমাকে বিয়ে করে ঘরে তুললে। তখন আমি বুঝতে পারি যে তোমার সেই পুরনো ধারণা হয়তো বদলেছে। আমি জানি আমি অপরাধী তিথি। সেই অপমানের পর তুমি যখন কলেজ ছেড়ে চলে গেলে আমি পাগল হয়ে তোমাকে খুঁজেছিলাম। নিজের ভুলের মাসুল দিতে দিতে আমি পাথর হয়ে গিয়েছিলাম। তাই তোমাকে আবার যখন সামনে পেলাম আমি আর হারাতে চাইনি। তাতে কি হয়েছে? তোমরা তো কেবল লোক দেখানো সংসার করছো। আকাশ কি এখন আমায় ছেড়ে তোমার আঁচল ধরে ঘুরবে? রুহি, তুমি বড্ড বেশি কথা বলো। যে চাকরি দিয়ে তুমি আকাশকে কবজা করতে চাইছো সেই কোম্পানির অর্ধেক শেয়ার আমার বাবার। তার মানে এই অফিসের আসল মালিক এখন আমি। আকাশকে রিজাইন দিতে হবে না, বরং টার্মিনেশন লেটারটা তোমার জন্য তৈরি হবে। রুহির পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কল্পনা করতে পারেনি তিথির ক্ষমতা এতদূর পর্যন্ত। আকাশ স্তব্ধ হয়ে তিথির দিকে তাকিয়ে রইল। আজ সব রহস্য পরিষ্কার হয়ে গেছে। রুহি আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেল। তিথি, আমাকে ক্ষমা করতে পারবে? আমি কি সেই অপমানের মাসুল কোনোদিন দিতে পারবো? ক্ষমা অনেক আগেই করে দিয়েছি আকাশ। তা না হলে কি আর এই 1 মাসে তোমার সাথে সংসার করতাম? তুমি তো পাগল। সেই দিনও আমায় বুঝতে পারোনি, আর আজও রুহিকে দেখে ভয় পাচ্ছিলে। চলো এখন বাড়িতে যাই। কাল রাতে তো আমরা
নতুন জীবনের শপথ নিয়েছি। আকাশ তিথির হাতটা শক্ত করে ধরল। তাদের সম্পর্কে সেই পুরনো বিষাক্ত স্মৃতিগুলো আজ মুছে গিয়ে এক নতুন সকালের জন্ম দিল। অফিস থেকে ফেরার পথে আকাশ আর তিথি অনেকক্ষণ নদীর ধারে এক নিরিবিলি জায়গায় বসেছিল। যে অতীত নিয়ে তাদের মনে এত পাহাড় সমান দূরত্ব ছিল, আজ সেই অতীতটাই যেন বহমান নদীর স্রোতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। পশ্চিম আকাশে সূর্যটা ডুবো ডুবো করছে, চারিদিকে এক মায়াবী গোধূলির আলো। আকাশ তিথির দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিল। তিথি, আজ থেকে আমাদের মাঝে আর কোনো রুদ্র নেই, আর কোনো রুহি নেই, আছে শুধু তুমি আর আমি। বিশ্বাস করো, গত 1 মাস আমি প্রতিটা মুহূর্ত ভয় পেতাম পাছে তুমি আমায় আবার ছেড়ে চলে যাও। ভয় তো আমারও ছিল আকাশ। আমি ভেবেছিলাম তুমি হয়তো আজও আমাকে সেই অপরাধী চোখেই দেখেছো, কিন্তু কাল রাতে তোমার ওই শিশুদের মতো কান্না দেখে আমি বুঝেছি আমার আকাশটা বদলায়নি। সে আগের মতোই আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। বাড়ি ফেরার পর আজ পরিবেশটা একদম অন্যরকম। মাগরিবের আজান পড়ার পর সবাই ঘরে ফিরেছেন। ড্রয়িং রুমে মা, পিউ আর নীল বসে আড্ডা দিচ্ছিল। আকাশ আর তিথিকে একসাথে হাসি মুখে ঢুকতে দেখে মা খুশিতে উজ্জ্বল হয়ে উঠলেন। কিরে আকাশ, আজ তো তোদের মুখ দেখে মনে হচ্ছে এক যুদ্ধ জয় করে ফিরেছিস। তিথিমা, এসো বাবা, আজ তোমার পছন্দের ফিরনি রান্না করেছি। আগে অজু করে নামাজ পড়ে নাও, তারপর সবাই মিলে একসাথে খাবো। ট্রিট তো হবেই নীল। আজ থেকে তোর ভাবি এই বাড়ির আসল হুকুমদাতা, আমি তো কেবল উনার হুকুমের গোলাম। সবাই হাসিতে মেতে উঠল। রাতে খাওয়া দাওয়ার পর জানালা দিয়ে ঝিরিঝিরি হাওয়া আসছিল। আকাশ দেখলো তিথি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ধীর পায়ে তিথির পেছনে গিয়ে দাঁড়ালো এবং খুব আলতো করে তিথির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। রাজকন্যা কোনো রাজপ্রাসাদে নয় আকাশ, তার রাজপুত্রের মনে সুখে থাকে। আমি এতদিন শুধু এই ঘরটাকেই দেখেছি, তোমার মনের সেই ঘরটা দেখিনি। আমার অহংকার আর তোমার জেদ আমাদের অনেক সময় নষ্ট করেছে। আর কোনো দূরত্ব রেখো না আকাশ। আমার অহংকার আর তোমার জেদ আমাদের অনেক সময় নষ্ট করেছে। আর কোনো দূরত্ব রেখো না আকাশ। তিথি, কলেজে যখন প্রথম তোমায় দেখেছিলাম তখন থেকে আমার এই সাধারণ জীবনে তুমি ছিলে রাজকন্যার মতো। আজ আমার এই ছোট ঘরে তোমাকে সত্যি বড্ড মানিয়ে গেছে। আর কোনো দূরত্ব থাকবে না তিথি, ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার এই হাতটা এভাবেই শক্ত করে ধরে রাখবো। কোনো রুহি বা কোনো ভুল আমাদের মাঝে আর আসবে না। আকাশ তিথিকে নিজের বুকের সাথে খুব গভীরভাবে মিশিয়ে নিল। তিথিও সব অভিমান ভুলে আকাশের কাঁধে মাথা রাখলো। আজ বালিশের সেই দেওয়ালটা চিরতরে সরে গেছে। চাঁদের মায়াবী আলোয় দুজন মানুষের হৃদস্পন্দন এক হয়ে মিশে গেল। এভাবেই এক জেদি অভিমানী সম্পর্কে জয় হলো ভালোবাসার কাছে।